শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জনপদে। গত সপ্তাহ থেকে আমরা শুরু করেছি এই জনপদে অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের উপর 3 পর্বের বিশেষ আয়োজন। আজকে সেই 3 পর্বের দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা যারা গত পর্বে অনুষ্ঠান দেখেছেন তারা জানেন যে গত পর্বে আমরা আলোচনা করেছি, জবাব খোঁজবার চেষ্টা করেছি, জবাবের মুখোমুখি হয়েছিলেন স্টুডিওতে উপস্থিত থাকা দুজন আইন বিশেষজ্ঞ আইসিটির উপর, যারা ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামেরও সদস্য, যারা প্রথম থেকে আইসিটির কার্যক্রম উপর নজর রাখছেন, পর্যবেক্ষণ করছেন, পর্যালোচনা করছেন, প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করবার চেষ্টা করছেন। তারা যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছিলেন গত পর্বে, সেগুলো হচ্ছে আইসিটির বিচারের ধাপগুলো নিয়ে কথা বলেছিলেন, বিচারের গতি, দীর্ঘসূত্রিতা নিয়ে কথা বলেছিলেন, সাক্ষী হাজির প্রসঙ্গে যে নানাবিধ বিতর্কের সৃষ্টি হচ্ছে, প্রশ্ন তোলা হচ্ছে, সেই প্রসঙ্গে তারা জবাব দিয়েছেন, মুখোমুখি হয়েছেন সেই প্রশ্নের। এমনকি আসামিদের আটক রাখা প্রসঙ্গে জাতিসংঘ যে মন্তব্য করেছে তারও জবাব দিয়েছেন তারা। এছাড়া একাধিক ট্রাইব্যুনাল গঠন প্রসঙ্গেও কথা বলেছিলেন। আপনারা যারা গত পর্ব মিস করেছেন তাদের জন্য বলছি, ইচ্ছে করলে পুরো পর্বটি আপনারা দেখতে পারেন, ইউটিউবে আছে, ডিসকাশন অন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এপিসোড 1, ক্লিক করলে আপনার পুরো অনুষ্ঠানটি দেখতে পাবেন। আজকেও আমরা আইসিটির যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিচারকে কেন্দ্র করে, আইসিটির বিচারকে কেন্দ্র করে অনেক প্রশ্ন উত্থাপিত হচ্ছে বলাই বাহুল্য, এবং এটি প্রতিনিয়তই হচ্ছে, যার জন্য বিভ্রান্তি, অবিশ্বাস জনসাধারণের মনে খুব স্বাভাবিকভাবেই দেখা দিচ্ছে। সেই প্রশ্নগুলিরই মুখোমুখি হবেন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকা দুজন আইনজীবী। চলুন তাদের সাথে পরিচয় করে দিয়ে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি রায়হান রশিদ। তিনি একজন আইসিএসএফ এর সদস্য, ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের সদস্য এবং আইন গবেষক, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আবারও আসবার জন্য। ধন্যবাদ লিসা, এবং বাংলা টিভিকে ধন্যবাদ এই অনুষ্ঠান আয়োজন করার জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি সৈকত আচার্য, যিনি একজন প্র্যাকটিসিং সলিসিটর এবং ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের সদস্য। ধন্যবাদ সৈকত স্টুডিওতে আসবার জন্য। তো আমি আসলে আর কোনো মানে পিছনের দিকে যেতে চাই না, কারণ আমাদের অনেক প্রশ্ন আছে এবং আইসিটি ঘিরে প্রশ্নের কোনো অভাব নেই। তো আমি বরং যেটা করতে চাইছি, যতটা সম্ভব এই অনুষ্ঠানের সময়ের মধ্যে যতটা সম্ভব আপনাদের প্রশ্নের আপনাদের কাছে আমি জবাব চাবো, যে এই প্রশ্নগুলো অহরহ প্রতিনিয়ত বিভিন্ন মহলে উঠছে, বিভিন্ন আপনার দেশে এবং দেশের বাইরে, গণমাধ্যম থেকে শুরু করে সংবাদপত্র এবং রিপোর্টে, এমনকি বিভিন্ন পলিটিক্যাল র্যালিতে যে সমস্ত প্রশ্নগুলো উঠে আসছে। আচ্ছা, যেটা বলা হয়ে থাকে যে 195 জন পাকিস্তানি সেনা অফিসারই তো যুদ্ধাপরাধী। তো তাদের 74 সালের দিল্লি চুক্তির মাধ্যমে যে ক্ষমা করে দেওয়ার পরে, তাহলে তাদের দেশীয় যে সাঙ্গপাঙ্গ আছে, সহযোগীরা আছে, তাদের বিচার করার অর্থটা কি? কারণ মূল আসামিদের তো বিচার করা হচ্ছে না, তাহলে এই সহযোগীতে বিচার করার কোনো আইনগত আদৌ কোনো ভিত্তি আছে কিনা? আপনার প্রশ্নটা আসলে দুটো দিক। প্রথম দিকটা হচ্ছে যে 195 জন পাকিস্তানি সেনা অফিসারের কথা বলা হচ্ছে, তাদেরকে যে ক্ষমাটা করা হয়, বা আপনার আসলে যে দিল্লি ট্রিটিতে টার্মটা ইউজ করা হয়েছিল আপনার ক্লেমেন্সি, ঠিক আছে, যে এই টার্মটা মানে কতটুকু আইনগতভাবে গ্রহণযোগ্য, এটি একটি প্রশ্ন। আর সেকেন্ড পার্টটা যেটা হচ্ছে যে সেটা হচ্ছে ওনাদেরকে যদি আমরা প্রিন্সিপাল অফেন্ডার ধরি, মূল অপরাধী ধরি, তাহলে ওনাদেরকে যেহেতু এখানে অপরাধের বিচার এই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হচ্ছে না, তাহলে ওনাদেরকে বাদ দিয়ে বিচারটার আসলে অর্থটা কি দাঁড়াচ্ছে? আসলে মূলত দুটো বিষয়। আমি প্রথম বিষয়টা নিয়ে কথা বলি। যেটা হয়েছে 1974 সালে আপনার একটি ট্রিটি হয়, ত্রিদেশীয় একটি চুক্তি। সেখানে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান 3 দেশের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর হয়। সেই চুক্তিটির মাধ্যমে আপনার এই 195 জনকে আপনার পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয়। এখন সেখান থেকে বিতর্কটা সূচনা। এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই 195 জন যে পাকিস্তানি সেনা অফিসার, ওনাদের বিরুদ্ধে মূলত অভিযোগটা ছিল কিসের? যুদ্ধাপরাধ এবং অন্যান্য মানবতা বিরোধী অপরাধ। এই বিষয়গুলো ধরে নেওয়া হচ্ছে যে ওনারাই হচ্ছে মানে মূল পারপিট্রেটার, সবচেয়ে বড় অপরাধী আর কি।
তো এখন মানে প্রশ্নটা থাকে যে একজন এ ধরনের অপরাধীদেরকে আপনি চুক্তি করে, রাষ্ট্রগুলো বসে চুক্তি করে তাদের অপরাধকে আসলে আপনি কোনোভাবে দায় মুক্তি দিতে পারেন কিনা, পারেন না। ঠিক আছে, কারণ হচ্ছে তাহলে যে ওই সময় এটা কিভাবে হয়েছিল? ওই সময় যেটা হয়েছে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়েছে, এবং ফিরিয়ে নেওয়া হতে যেটা হলো যে আপনার ফিরিয়ে নেওয়া হলো, ওটার পেছনে আমার মনে হয় সৈকত আরো ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যে ফিরিয়ে নেওয়ার পেছনে অনেকগুলো আপনার কূটনৈতিক এবং রাজনৈতিক কিছু ইস্যু জড়িত ছিল। তাদেরকে পাকিস্তানে ফিরিয়ে নেওয়া হয়, এবং এর আগে বাংলাদেশে ডক্টর কামাল হোসেন, ডক্টর ব্যারিস্টার আমিরুল ইসলাম, ওনারা বহুবারই বলেছেন মিডিয়ায় যে আসলে মূলত ফিরিয়ে নেওয়ার পেছনে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেটা হচ্ছে ওনাদেরকে পাকিস্তানে নিয়ে বিচার করা হবে। আচ্ছা, তো এই জায়গাটা খুব ক্রিটিক্যাল। এই জায়গাটা ক্রিটিক্যাল এই অর্থে, কারণ শুরুতেই যেটা বলে নিলাম আমি, কারণ এভাবে আসলে কাউকে আপনার ক্লেমেন্সি দেওয়া যায় না, কারো অপরাধের দায় মুক্তি করা যায় না। কারণ কেন করা যায় না? করা যায় না এই কারণে যে অপরাধটা যেটা অভিযোগ করা হচ্ছে, সেই অপরাধটা আসলে করা হচ্ছে কাদের বিরুদ্ধে? করা হচ্ছে গোটা মানব জাতির বিরুদ্ধে। কিছু ভিকটিম, যে ভিকটিমরা 30 লাখ শহীদ বাংলাদেশের বা ধর্ষিতারা, তারা বাংলাদেশে, কিন্তু আসলে এটাও ধরে নেওয়া হয় যে এই অপরাধটা পুরো মানবতার বিরুদ্ধে অপরাধ। সুতরাং তিনটা দেশের আপনার মন্ত্রীরা বসে বা প্রধানরা বসে তারা ঠিক করতে পারবেন না যে এই ক্ষেত্রে আপনার দায় মুক্তি দিয়ে দেওয়ার বিষয়টা। এটা হচ্ছে মানে ক্রিটিক্যাল অ্যাসপেক্টটা। আর আরেকটা যেটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটা কিন্তু আপনার সাধারণত ক্ষমা কখন করা হয়? আমাদের দেশের আইনে ক্ষমা করা হয় বিচার শেষ হওয়ার পর। সংবিধানে যেটা আছে, কারো বিচার হবে, শাস্তি হবে, তারপর আপনার প্রেসিডেন্ট তাকে রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করছেন। এখানে তো হচ্ছে ক্ষমার বিষয়টা, বা তাদেরকে যেটা প্রচার করা হয় যে তাদেরকে তো আসলে ক্ষমাই করে দেওয়া হলো, তো সেটা কিন্তু বিচারও হয়নি, কিছুই হয়নি। এবং পাকিস্তানের কাছে তাদেরকে শুধু হস্তান্তর করা হলো, পাকিস্তান যেন তাদের বিচার করে। কারণ পাকিস্তান কেন তাদের বিচার করবে? বিচার করবে এই কারণে যে কারণ পাকিস্তান হচ্ছে আপনার যেটা জেনোসাইড কনভেনশন, যেটা সেই কনভেনশনের প্রথম দিককার স্বাক্ষরকারী দেশগুলোর একটি। আচ্ছা, সম্ভবত 1948 সালেই একদম শুরুর দিকের কয়েকটি দেশের একটি, যারা পাকিস্তান যখন স্বাক্ষর করে 49-এ। থ্যাংক ইউ। তো এবং কনভেনশনটা 48 সালের। আচ্ছা, এবং এই কনভেনশনের একটা অংশ হচ্ছে, এটা শুধু জেনোসাইড, এই কনভেনশনের নামের মধ্যেই আছে যে কনভেনশন টু প্রিভেন্ট জেনোসাইড। প্রিভেনশনটা একটা পজিটিভ অব্লিগেশন, পজিটিভ দায়িত্ব। তো যেই রাষ্ট্র এটা স্বাক্ষর করে তার কিন্তু একটা পজিটিভ দায়িত্ব থাকে, দায়িত্ব থাকে। সে আইদার প্রিভেন্ট করবে, অথবা যদি তার দেশের সেনাবাহিনীর লোকজন যখন এই ধরনের অপরাধের সাথে যুক্ত থাকে, তখন তার একটা পজিটিভ অব্লিগেশন যে সেটার বিচার করবে। এবং এমনকি যদি আপনার এই কনভেনশনের পক্ষ নাও হতো পাকিস্তান, তারপরেও পাকিস্তানের উপরে মানে একটা রাষ্ট্র হিসেবে এই অব্লিগেশনটা বর্তাতো। কেন বর্তাতো? কারণ ইউনিভার্সাল জুরিসডিকশন বলে একটা কথা আছে, সেই মানে এটা মানে হচ্ছে যে আপনার আন্তর্জাতিক অপরাধ, মানে এই জাতীয় অপরাধগুলো যখন কেউ করে, তাদেরকে প্রসিকিউট করার অধিকার আপনার প্রতিটি রাষ্ট্রের থাকে, এবং সেটা শুধু অধিকার না, এটা একটা দায়িত্বের মধ্যেও পড়ে। তো সেই অর্থে আসলে আপনার এই 74 সালের দিল্লি ট্রিটি, এই ট্রিটিটা আসলে মানে এটা আসলে কোনো আইনগত ভিত্তিই নেই। এক হচ্ছে এটা যে বিষয় নিয়ে চুক্তিটা হচ্ছে, সেই বিষয়টার কোনো ভিত্তি নেই, এভাবে চুক্তি করা যায় না। দুই, আর যদি ধরেও নেই যে এই বিষয়টার ভিত্তি আছে, যেটা হয় যে আপনার এই চুক্তিটা কিন্তু আমাদের দেশে প্রতিটা চুক্তি সংসদে আপনার পেশ করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। আমাদের দেশে এত সরকার এলো গেল, কেউ কিন্তু আপনার এই চুক্তিটাকে অ্যাপ্রুভ করেননি, যে বিষয়টাকে যে একটা ক্লোজড ম্যাটার করবেন, ওটা কিন্তু কেউই করেননি। তার মানে ওটা মানে আপনার পার্লামেন্টের যে ফর্মালিটিটা ছিল, সেই ফর্মালিটির মধ্যে দিয়ে যায়নি। আচ্ছা, এটা একটা। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অফেন্ডার এবং সহযোগী অপরাধী। একটা ভালো একটা উদাহরণ দিতে পারি আপনাকে। কারণ যেটা হচ্ছে যে আপনার যেমন ধরেন রোড ট্রাফিকের ক্ষেত্রে যখন আপনার কাউকে পুলিশ যখন কাউকে আপনার টিকেট দেয় বা থামায় যে স্পিডিং করার জন্য, যে বেশি জোরে চালাচ্ছে, তখন কি সেই ড্রাইভার কি বলতে পারে যে আমাকে কেন থামালা, ওই দেখো আরো গাড়ি যাচ্ছে, ওদেরকে কেন থামাচ্ছ না? এটা কিন্তু কোনো এক্সকিউজ না। তো এখানে আপনার বর্তমানে যাদেরকে বিচার করা হচ্ছে, ওদেরকে কিন্তু হ্যাঁ ওরা সহযোগী, ওরা অ্যাবেটার, এটা ট্রু, এবং তাদেরকে কিন্তু আবার তারা একই সাথে ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল বিভিন্ন ক্রাইমের জন্য। হ্যাঁ, তো এখন এই ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি তো বাদ যাচ্ছে না, তারা নিজেরাও কিন্তু ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল, মানে অভিযোগ মানে অবশ্যই এটা প্রমাণ হবে কোর্টে। তো ওই জায়গাটা থাকছে। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে আপনার এই বিষয়টা নিয়ে আপনার 2009 সালে আপনার বিশেষ করে এই অভিযুক্ত যারা, ওনারা একটি লিগ্যাল ওপিনিয়ন নিয়েছিল ইউকের একজন খুব বিখ্যাত একজন কিউসির কাছ থেকে, মাইকেল বেল অফ কিউসি।
এবং ওই লিগ্যাল ওপিনিয়নে ঠিক এই পার্টিকুলার বিষয়ের উপর ওনার কাছে আপনার চাওয়া হয়েছিল। তো এটা অলরেডি একটা লিক ডকুমেন্ট অবশ্য বিভিন্ন পত্রিকায় রিপোর্টেডও হয়েছে। তো যেটা খুব ইন্টারেস্টিং, আমি ওনার সেই লিগ্যাল ওপিনিয়ন থেকে আমি আপনাকে কোট করছি। উনি যেটা বলেছেন, উনি দুটো কমেন্ট করেছেন। আচ্ছা, উনি বিভিন্ন দেশের কেস এবং বিভিন্ন আইন পর্যালোচনা করে ওনার কমেন্টটা ছিল এরকম: এক, উনি মনে করেন না যে আসলে 195 জনকে আপনার ক্ষমা করা হয়েছে, মানে টেক্সট পড়ে এবং সারাউন্ডিং দেখে উনি মনে করেন না যে আসলে ক্ষমা করা হয়েছে, এবং উনি রাইটলি সেটা বলেছেন। সেকেন্ড যেটা বলেছেন, আরেকটা কমেন্ট, এটা হচ্ছে আপনার ওনার এই ওপিনিয়নটা আমাদের আইসিএসএফ এর আপনি লাইব্রেরিতে গেলেও পাবেন, ওটা ওয়েবসাইটে আছে, ওটা প্যারা 8.5 এ ছিল, 8.4 থেকে 8.5। সেকেন্ড যে কমেন্টটা ছিল সেটা হচ্ছে এবং উনি মনে করেন না যে প্রিন্সিপাল অফেন্ডারকে বাদ দিয়ে হ্যাঁ আপনার সহযোগীদের বিচার করা যাবে না। উনি মনে করেন যে এটা আসলে ঠিক না, কারণ প্রত্যেকেই অভিযুক্ত হচ্ছে বা বিচার হবে তাদের নিজ নিজ অপরাধের ভিত্তিতে, এবং প্রিন্সিপাল অফেন্ডারকে বিচার করা হবে না এটা কিন্তু কোথাও বলা হয়নি। পাকিস্তানের 195 জনকে যে আমরা বিচার করব না এটা কিন্তু কোথাও বলা হয়নি। আইনটাতে এটা খুব স্পষ্ট যে আমরা চাইলে যে কোনো সময় বিচার করতে পারি, সেটা আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে এনে বিচার করতে পারি, তাদের অবর্তমানে ইন অ্যাবসেন্সিয়া বিচার করতে পারি, কিন্তু সেটার সাথে হয়তো অনেক লজিস্টিক্সের ব্যাপার জড়িত, তাদেরকে আনা যাবে কিনা, কূটনৈতিক অনেক ব্যাপার জড়িত থাকতে পারে, কিন্তু বিচার করা হবে না বা করা যাবে না এটা কোথাও বলা হয়নি। তো সুতরাং আসলে এই বিষয়গুলো নিয়ে শুধু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো সৈকত কিছু মনে বলতে, মানে আমার মনে হয় আপনি যদি কিছু অ্যাড করতে চান সৈকত। অনেক ধন্যবাদ। কারণ আমি 2 মিনিটের মধ্যে একটা ছোট্ট ব্রেক নিব, তার এই সময়টার মধ্যে আপনি যদি কিছু বলতে চান। অনেক ধন্যবাদ। আমি খুব সংক্ষেপে বলি। জি, চুক্তির ব্যাপারে যে কথাটা আসছে, তখনও আমাদের দেশে তার আগেই কিন্তু 73তে অলরেডি আইনটা পাশ হয়ে গিয়েছে। সেই 73 সেই কোন আইনের কথা বলছেন? আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস, এই যে আমাদের অ্যাক্ট, যেটা এই অ্যাক্টটা তখনও ছিল। ফলে আমাদের জাতিগতভাবে আমাদের আকাঙ্ক্ষাটা কিন্তু ওই অ্যাক্টের মাধ্যমে আমরা পাই, যে আমাদের আকাঙ্ক্ষা ছিল আমরা এটার বিচার করবই। চুক্তি হওয়ার পরেও আজ পর্যন্ত সেই অ্যাক্ট বিদ্যমান। আমাদের জাতীয়ভাবে বাঙালি জাতির যে আকাঙ্ক্ষা, ওইটার প্রকাশ পাচ্ছে কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে। ফলে আমরা সবসময় সরকার, যতগুলো সরকার এসেছে গিয়েছে, এই অ্যাক্টে কিন্তু কেউ হাত দেয়নি, কারণ প্রত্যেকেরই এটা এত বেশি স্পর্শকাতর বিষয়। আমরা সমগ্র বাঙালি জাতি প্রত্যেকেই ভিকটিম এখানে। তো সেই কারণে এখানে এই ব্যাপারে আমরা মনে করি যে কমন একটা কনসেনসাস আছেই, যেহেতু ওভারওয়েলমিং মেজরিটিতে পার্লামেন্টে এই একটা পাস হয়েছে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে, রায়হানের সাথে একটু অ্যাড করি, এরা কিন্তু নিজেরাও অপরাধ করেছে। এরা শুধু এইডার, অ্যাবেটর কিংবা কোলাবোরেটর সেইভাবে আমরা বলছি, কিন্তু এনারা নিজেরাও অপরাধ করেছেন 71-এ। আপনি 195 জনের কথা বাদই দেন, তো ফলে তাদের যে গ্রুপগুলো তারা তৈরি করেছিল, মিলিশিয়া গ্রুপ এবং যে ক্রিমিনাল এন্টারপ্রাইজ গুলো, এগুলোর নিজস্ব লায়াবিলিটির কারণেই তাদের বিচার হচ্ছে। ফলে এটা আরেকটা দিক। আরেকটা ছোট্ট আমি এক লাইনে যেটা বলতে চাই, যদিও সময় থাকলে অনেক কথা মানে অনেক কথাই বলা যায়, এটা হচ্ছে 74-এ যখন এই চুক্তিটা হয় তখন একটা রিয়েলিটি আছে কোন পলিসির ভিত্তিতে বাংলাদেশ সরকার এই চুক্তিটা করেছিল। উল্টো দিকে আপনি দেখবেন 4 লক্ষের উপরে বাংলাদেশি নরনারী, নারী, শিশু পাকিস্তানে বন্দী ছিল। তাদেরকে নিয়ে ভুট্টো বারবার বলছিল, যদি তোমরা 195 জনের বিচার করো, আমরা এদেরও বিচার শুরু করব, এবং ভুট্টোর এগুলোর স্পষ্ট ঘোষণা আছে। তো সময় থাকলে বলতে পারতাম, এখানে খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় ছিল। এমনও কি কয়েকজনের ওরা বিচারও শুরু করে দিয়েছিল পাকিস্তানে। তো হুমকিটা ছিল এটা যে আমাদের বিচার। সৈকত, আপনাকে আমার থামাতে হচ্ছে, আমি খুবই দুঃখিত। আমি জানি এটা খুবই স্পর্শকাতর এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ফিরে আসছি ব্রেকের পরে এবং এখান থেকে শুরু করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জনপদে। আশা করছি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আইসিটির উপর যে 3 পর্ব অনুষ্ঠান চলছে সেগুলো আপনারা দেখছেন, এবং আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আসলে আমাদের এই আইসিটি সম্পর্কে যতটা আমরা জানা প্রয়োজন তা জানা উচিত। তো সঙ্গে থাকুন, দেখা হচ্ছে ব্রেকের পরে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালকে কেন্দ্র করে, তার বিচারকে কেন্দ্র করে নানান প্রশ্ন, এবং তার উত্তর দিচ্ছেন আমাদের স্টুডিওতে উপস্থিত থাকা দুজন আইনজীবী। সৈকত, আপনি যে কথাগুলো বলছিলেন সহযোগীদের বিচারের প্রসঙ্গে, সেটি যদি আপনি কন্টিনিউ করেন প্লিজ। ধন্যবাদ। আমি আসলে সংক্ষেপ করছি। এখানে একটা 195 জনকে কেন বিচার করা হয়নি কিংবা এই বিষয়টা নিয়ে রায়হান বলেছে। আমি শুধু ওই কথাটাই বলতে যাচ্ছি, যেটা হচ্ছে 195 জন কে
পাকিস্তান নিজেই বিচার করার দায়িত্ব নিয়েছিল এবং সেইটা পাকিস্তানের নিজের একটা অব্লিগেশন আছে রাষ্ট্র হিসেবে এবং একটা কনভেনশনের সিগনেটরি হিসেবে। কিন্তু সেই সময় আমরা আমাদের সরকার বলেছিল যে তোমাদের মাটিতে ওদের বিচার করার জন্যই আমরা তা তুলে দিচ্ছি, সেই কথাগুলো এসেছিল। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট যেটা 195 জন সোলজার বা অফিসারদের ব্যাপারে, পাকিস্তানি অফিসারদের ব্যাপারে জি, যারা এই প্রশ্নগুলো তুলেন, তারা কেন প্রশ্নগুলো তুলেন তার একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। তারা এই প্রশ্নটা তুলেন যখন তাদের দিকে বাঙালি জাতি আঙ্গুল তুলে দেখায় যে তোমরা এই অপরাধগুলো করেছো, তখন তারা বলেন অপরাধ তো পাকিস্তানি ওই অফিসাররাই করেছিল, মূল অপরাধগুলো, তো তাদের যদি বিচার না হয় তোমরা আমাকে কেন ধরছো? তো এটা লজিক্যালি যেমন ঠিক না, আরেকটা হচ্ছে এটা বাংলাদেশে যারা ভিকটিম 71 সালে তাদের প্রতি অপমান করা হয়। আর হচ্ছে এইটা বলে একটা রাজনৈতিক ফায়দা নেওয়া ছাড়া আমার কাছে মনে হয় না যে এটার আর কোনো ইমপ্লিকেশন আছে। কারণ অবশ্যই একটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা 195 জনের কথা বারবার আনছেন। তাদের যদি আসলেই সেই ক্রাই থাকতো 195 জনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার জন্য তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি তারা মিন করে কোনো সময় করেছে সেটা আমরা দেখিনি। আচ্ছা, আমি দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি যে 1971 সালে মুক্তিযোদ্ধাদের জন্য একটি ইনডেমনিটি আইন করা হয়েছিল সেই সময়, এবং যার ফলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, সেই বিষয়টি ছিল। এটাকে এইভাবে সমালোচনা করা হচ্ছে যে এই বলে যে শুধু তাহলে এক পক্ষেরই বিচার হচ্ছে। তো সেই প্রসঙ্গে আপনার কি বলবার আছে? এটা আমরা প্রায় শুনি, কথাটা প্রায় বলা হচ্ছে। এবং আসলে আইনটা হচ্ছে 1972 সালের আইন। আইনটার নাম হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল লিবারেশন স্ট্রাগল ইনডেমনিটি অর্ডার 1973, সরি আমি 72 সাল না 73 সালের আইন। হ্যাঁ, মানে 1971 সালের যুদ্ধ অবস্থাকে ঘিরে যে হচ্ছে 71 সালের পুরো সময়টা এবং প্লাস আরো কিছু কয়েক মাস মনে হয় অ্যাড করা হয়েছিল, আমি এক্স্যাক্টলি ডেটটা মনে করতে পারছি না। আসলে এখানে আইনটাতে যেটা বলা হচ্ছে, আইনটাতে কিন্তু আসলে কোনো আপনার যেটাকে বলে ব্ল্যাঙ্কেট ইনডেমনিটি সেটা কিন্তু দেওয়া হয়নি। এটা ইনডেমনিটি আইন এক ধরনের, এটা সত্যি, কিন্তু আইনটাতে কিন্তু ইনডেমনিটির নেচারটা কি সেটা আপনাকে বুঝতে হবে। আইনটাতে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা যদি কিছু করে থাকে অথবা যুদ্ধ পরবর্তীকালে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে, টার্মটা ইউজ করেছিল ওরা রেস্টোরেশন অফ অর্ডার, যে ওই পারপাসে যদি মুক্তিযোদ্ধারা যা কিছু করেছে, যদি কোনো অপরাধমূলক এমন কিছু করে থাকে যেটাকে হয়তো অপরাধ হিসেবে আপনি দেখতে পারেন, শুধুমাত্র সেগুলোর ক্ষেত্রে আপনি ইনডেমনিটি, এটা কিন্তু আপনার মানে ঢালাও ইনডেমনিটি না। তাহলে ঠিক কি ধরনের কাজকে মিন করা হচ্ছে এখানে? যেমন ধরেন আপনি মানে এটা যেমন ধরেন মুক্তিযোদ্ধারা আপনার যুদ্ধের প্রয়োজনে পাওয়ার স্টেশন উড়িয়ে দিয়েছে, আপনার ব্রিজ কালভার্ট উড়িয়ে দিয়েছে, এগুলো হচ্ছে মিলিটারি নেসেসিটি, মানে আপনার সামরিক প্রয়োজনে যে কাজগুলো করছে সেগুলোকে ইনডেমনিফাই করা হয়েছে। কেন করার দরকার হলো? করার দরকার হলো এই কারণে যে মুক্তিযোদ্ধারা এই যে কাজগুলো করছে, এই সম্পদগুলো যে ধ্বংস করছে, এটা কার সম্পদ? এটা কিন্তু রাষ্ট্রীয় সম্পদ। এবং সেই রাষ্ট্র কোনটা? সেটা কিন্তু পাকিস্তান রাষ্ট্র না, কারণ 26শে মার্চে কিন্তু আমরা স্বাধীন। 26শে মার্চের পর থেকে যত ধরনের আপনি ডিনামাইট দিয়ে মানে আপনার ব্রিজ ওড়ান, পাওয়ার স্টেশন ওড়ান, আপনি কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটির সম্পদ ধ্বংস করছেন। কাজে এটা তো আসলে শাস্তিযোগ্য অপরাধ। এটাকে আপনি ইনডেমনিফাই না করলে, এটাকে যদি ইনডেমনিফাই না দেন তাহলে কাকে ইনডেমনিটি দিবেন? তো মূলত কিন্তু আইনটার পারপাস হচ্ছে এটা। এবং এটা কোনো প্রয়োজনের বাইরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে তাহলে সেটা অবশ্যই শাস্তিযোগ্য। হ্যাঁ, সেটা অবশ্যই শাস্তিযোগ্য, কারণ একটা স্বাধীন দেশে তো আসলেই কোনো গরজ পড়েনি এই ধরনের কাজকে ইনডেমনিফাই করার। কেন করবে? কারণ আমাদের দেশের এই যুদ্ধটার পিছনে একটা মোরাল কজ আছে। মিলিটারি নেসেসিটির জন্য যে সমস্ত করা হয়েছিল সেই সময়, ওগুলোকে ইনডেমনিফাই করা হয়েছে। আচ্ছা, আমি মানে একেবারে র‍্যাপিড কোয়েশ্চেনের মতো করছি কারণ আমাদের অনেক প্রশ্ন আছে এই আইসিটি কে ঘিরে। আচ্ছা, আওয়ামী লীগেও তো যুদ্ধাপরাধী আছে বলা হচ্ছে, কিন্তু তাদের কেন বিচার হচ্ছে না? সৈকত। ধন্যবাদ। আওয়ামী লীগ বা অন্য যে কোনো দলেই এই অপরাধগুলোর সাথে 1973 সালের আইনে যে অপরাধগুলোর কথা বলা হয়েছে সেকশন 3(2)তে, যে কোনো দলেই এই অপরাধী যারাই থাকুক না কেন, আমাদের আইন অত্যন্ত স্পষ্টভাবে, বিশেষ করে আপনি দেখবেন এখানে রুলস 6-এ যেটা বলা হচ্ছে, ইনভেস্টিগেশন অফিসার, ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে আপনি যদি ওনাকে একটা সংবাদ দেন, ওনার দায়িত্ব পড়বে এটা ইনভেস্টিগেট করার। প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে
এমন কিছু জানি না যে বিএনপি বা অন্যান্য কোনো দল যারা এই কোশ্চেনটা তুলছেন তারা সেই ধরনের কোনো সংবাদ দিয়েছেন কিনা। 1 2 3 4 করে সুনির্দিষ্টভাবে বলেছেন কিনা যে ক খ গ ঘ এই 4 জনের ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট অভিযোগ আছে। যদি দিয়ে থাকেন মানে সেটা নাম উল্লেখ করে নাম বলছেন উল্লেখ তো? করে শুধু না, ওনারা কি করেছেন, ওনাদের অপরাধের ব্যক্তিটা কি, অথবা ওনারা সেকশন 3(2) এর আন্ডারে কি অপরাধগুলো করেছেন। যেই অপরাধের ব্যাপারে এই 8 জনকে অলরেডি কাঠগড়ায় দাঁড় করা হয়েছে, হ্যাঁ। এটা গেল একটা। দ্বিতীয়ত বিষয় যেটা দাঁড়াচ্ছে যে এই এই বিষয়টা রাজনৈতিকভাবে যেভাবে আনা হচ্ছে তার মধ্যে যদি সত্যিকার অর্থে বিএনপি কিংবা অন্যান্য পার্টিগুলো যারা যদি মনে করেন যে আওয়ামী লীগ কিংবা কোনো বামপন্থী দলেও এই ধরনের অপরাধীরা লুকিয়ে আছে, তাতে করে তারা যদি এই আইনি প্রক্রিয়ার মধ্যে গিয়ে সমাধান না পেত, দেন তারা কিন্তু একটা শ্বেতপত্র প্রকাশ করতে পারত, তারা একটা সংবাদ সম্মেলন ডাকতে পারত, তারা আহ্বান জানাতে পারত, অথবা তারা জাতির উদ্দেশ্যে বলতে পারত, দেখো এই মানুষগুলো, এই 4 জন পার্টিকুলার, এই 5 জন মানুষ তারা কিন্তু একই সম অপরাধে অভিযুক্ত, আমরাও বিচার চাই। তারা সবসময় যেটা বলে বিএনপি, ওনারাও বলছেন ওরা বিচার চায়। বিচার যে চান সেটার সাথে তাদের চিন্তার সাথে কাজের দূরত্বটা রয়ে যাচ্ছে। কার বিচার চান সেটা, কার বিচার চান? তো ফলে ওই যারা যুদ্ধাপরাধী বা যারা বলছেন যে বিভিন্ন আন্তর্জাতিক আইনের আন্ডারে অপরাধগুলো করেছেন, তাদেরকে সেভাবে পার্টিকুলার কোনো সেভাবে করা হচ্ছে না, প্রেজেন্ট করা হচ্ছে না যে কারা করেছে। তো সেইটা দেখে যেটা মনে হয় যে তারা প্রেস কনফারেন্সও করেননি, তারা স্পেসিফিক একটা অল্টারনেটিভ, এমনকি আমি যদি ওইভাবে বলি 92-তে আমরা যে গণ আদালতটা করেছিলাম, সেই গণ আদালতে দেখেন আপনি পার্টিকুলার মানে কিছু মানুষকে একটা অপরাধের আওতায় এনে তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছিল, একটা প্রতীকী বিচার করা হয়েছিল। বিএনপির তো উচিত এদেরও একটা প্রতীকী বিচার করা, যদি তারা এই ইস্যুতে সত্যিকার অর্থে সিরিয়াস হয়। তো সেই কাজটা তো আমরা দেখছি না। যেটা দেখছি রাজনীতির মাঠ গরম হচ্ছে, কিন্তু সেই কথা বলে নিজেদের ভিতরে যারা অপরাধী আছে তাদেরকে তো আশকারা দিচ্ছে নেই, বরং আমি বলবো যে একটা জাস্টিস প্রসেসকে তারা বা এই ভিকটিমদেরকে, বাংলাদেশে যারা সমগ্র জাতি যে ভিকটিম, তাদেরকে বরং আমি বলবো যথোপযুক্ত সম্মানটা তারা দেখাচ্ছেন না। আচ্ছা, তো এটা একটা রাজনৈতিক ইস্যু বানিয়ে ফেলেছেন বলে আমার মনে হয়। আচ্ছা, আমরা তাহলে বলতে পারি যে যদি সেটা যে দলেই থাকুক, যদি যুদ্ধাপরাধ কেউ করে থাকেন, সেটা বামপন্থী দলে হতে পারে বা আওয়ামী লীগেও যদি কোনো যুদ্ধাপরাধী থাকেন, তাহলে তার নাম আমরা শুনতে চাই, এবং অবশ্যই যদি সে সত্যিকার অর্থে যুদ্ধাপরাধী হয় এবং তার কার্যকলাপ যদি আমরা জানি, তাহলে অবশ্যই তারও বিচার হবে নির্দ্বিধায়। ওকে, তা আমি আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই সৈকত, সেটি হচ্ছে যে এই বিচারকে আন্তর্জাতিক অপরাধের বিচার বলা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ বলতে আপনি 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 ঠিক আসলে ঠিক কি বোঝায়? কারণ আন্তর্জাতিক অপরাধের ব্যাপ্তি অনেক বড়। আসলে ধন্যবাদ। এটা আসলে অনেক ব্যাপক একটা কোশ্চেন হতে পারতো, হ্যাঁ, বা এটার অনেক বড় একটা তার পরিসর আছে। আমি খুবই সংক্ষেপে যেটা বলা যায় যে আমরা যখন আমাদের এই আইনটা পড়ি, আইনে আমরা 3(2) এর যে মানে সেকশন 3(2)তে আমরা কিছু সুনির্দিষ্ট অপরাধের কথা এখানে বলা আছে। তো সেখানে জেনোসাইডের কথা বলা আছে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কথা বলা আছে, ক্রাইমস এগেইনস্ট পিসের কথা বলা আছে, এইভাবে আরো কিছু অপরাধের কথা বলা আছে, ওয়ার ক্রাইমসের কথা বলা আছে। এই সবগুলো অপরাধই আসলে আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। তো আমরা আসলে মানব জাতি বসেই এই সিদ্ধান্তটা নিয়েছিল, যখন কোথাও কোনো গণহত্যা হচ্ছে, যখন কোথাও এমন কোনো একটা বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হচ্ছে যে একটা পলিটিক্যাল গ্রুপ কিন্তু একটা রেশিয়াল গ্রুপ অথবা একটা এথনিক ব্যাকগ্রাউন্ডের, যেমন আপনি দেখেন যে হুতু টুটসিদের টুটসি, ওনাদের ওখানে একটা রেশিয়াল গ্রুপকে ধরে একেবারেই এলিমিনেট করার ব্যবস্থা করা হয়েছে, এবং সেটা সেন্ট্রালি একটা পরিকল্পনা করে এইভাবে করা হয়েছে। তো সেইভাবে যদি আপনি একটা অপরাধ সংগঠিত করেন, এইটা সাধারণভাবে আমাদের জাতিসংঘভুক্ত যে দেশগুলো আছে বা আমরা যারা সভ্য, আমরা বসে এটা নুরেমবার্গ ট্রায়াল থেকেই যদি আমরা ওইভাবে ধরি, তো মানব জাতি বসেই আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এটা রিকগনাইজ করেছে কিভাবে? আন্তর্জাতিক আইনে, এবং মোর পার্টিকুলারলি বলতে গেলে আন্তর্জাতিক অপরাধ আইনে অপরাধ এগুলো। তো প্রত্যেকটা দেশই এই ব্যাপারে কনসার্ন এবং ফিল করেন, এবং যখনই যেখানেই হোক না কেন এই অপরাধগুলো সবাই কনসার্ন ফিল করেন, কারণ এটার ব্যাপ্তি এত বড়, এটার গ্র্যাভিটি এত বেশি, এটা সাধারণভাবে পুরো মানব জাতির শান্তিকে এমনভাবে বিনষ্ট করে যে সেই কারণে আমাদের দেশে ধরেন সাধারণ একজন মানুষ
একজন রহিম মিয়া যদি খুন হয়, সেই খুনের সাথে ওই খুনের অথবা ওই রেপের একেবারে মৌলিক পার্থক্য আছে। তো ফলে আমরা আন্তর্জাতিক অপরাধগুলো সেইভাবেই আমরা ক্লাসিফাই করেছি, এবং সেইটা আমরা 1973 সালে আমাদের আইনে আমরা এটাকে আমরা নিজেরাই অন্তর্ভুক্ত করেছি, যেহেতু আমরা মনে করি যে আমাদের সেই অব্লিগেশন আছে। আচ্ছা, তো আসলে এই যে গণহত্যা শব্দটি নিয়েও এর সংজ্ঞা নিয়েও কিন্তু আপনার মানে বিভ্রান্তির কোনো শেষ নাই। যেমন আমাদের মুক্তিযুদ্ধে কতজন আসলে শহীদ হয়েছিলেন সেই প্রসঙ্গে নিয়েও বিভ্রান্তি আছে, বিতর্ক আছে, এবং এতজন শহীদ হলে কি সেটাকে আমরা গণহত্যা ধরবো, নাকি এতজন শহীদ হলে তো সেটাকে গণহত্যা ধরবো, এই প্রসঙ্গগুলো আসছে। আমরা শর্মিলা বোসের সেই মানে কি বলবো বিতর্কিত বইয়ের কথা তো আমরা সবাই জানি। তাহলে আপনাদের কাছে আমার জানতে চাচ্ছি যে ঠিক আসলে কতজন মারা গেলে আমরা তাকে গণহত্যা সংঘটিত হয়েছে বলে আমরা বলতে পারি, আর কিংবা গণহত্যা সংগঠনের ক্ষেত্রে কি আদৌ কোনো সংখ্যার কোনো তাৎপর্য আছে কিনা? নেই, এক কথায়। এমনকি একজন হলেও একজনকে যদি মারা হয় সেটাও গণহত্যা হতে পারে। একটু ব্যাখ্যা করি প্লিজ। আমাদের 1973 সালের যে আইনটি আছে, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, সে আইনের 3(2) সেকশন 3(2)(c) সাবসেকশন সি, সেটাতেই আপনার এই জেনোসাইডের ডেফিনিশনটা বা গণহত্যার ডেফিনিশনটা দেওয়া আছে। বাই দ্য ওয়ে, আমি জেনোসাইডের ডেফিনিশন গণহত্যাটা আমি বাংলাটার সাথে খুব একটা একমত না। যাই হোক, আমরা জেনোসাইডই আমরা কনসেন্ট্রেট করি। ওখানে বলা হচ্ছে যে আসলে আপনার যখন আমি একটু বাংলা করি, যখন মানে ওখানে আপনার যেখানে যেটা থাকতে হবে, আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে ফলোইং অ্যাক্টস কমিটেড উইথ ইন্টেন্ট টু ডেস্ট্রয় ইন হোল অর ইন পার্ট এ ন্যাশনাল, এথনিক, রেশিয়াল, রিলিজিয়াস অর পলিটিক্যাল গ্রুপ। যে এমন কিছু কাজের তালিকা দেওয়া আছে এখানে, বলা হচ্ছে সেখানে যদি ইন্টেন্ট টু ডেস্ট্রয়, যে আপনি তাদেরকে কোনো একটা নির্দিষ্ট ন্যাশনাল গ্রুপ বা কোনো জাতীয় একটি গ্রুপ, একটা এথনিক গ্রুপ হতে পারে, সেটা একটা রেশিয়াল গ্রুপ হতে পারে, সেটা একটা রিলিজিয়াস গ্রুপ হতে পারে, এমনকি পলিটিক্যাল গ্রুপও হতে পারে। এই 5 জাতীয় গ্রুপের মানুষকে আপনি যদি, এখানে ইন্টেনশনটা ইম্পর্টেন্ট, আপনার যদি ইন্টেনশনটা হয় তাদেরকে সমূলে নির্মূল করা, এবং সেই উদ্দেশ্যটা মাথায় রেখে, সেই ইন্টেনশন মাথায় রেখে আপনি যদি বলা হচ্ছে যে কিলিং মেম্বার্স অফ দ্য গ্রুপ, আপনি যদি সেই গ্রুপের ওই গ্রুপভুক্ত মানুষদের কাউকে হত্যা করেন। 2 বলা হচ্ছে সিরিয়াসলি যদি তাদেরকে শারীরিকভাবে আপনি আহত করেন, সেটা এরকম আরো কয়েকটা দেওয়া আছে, কয়েকটা গ্রাউন্ড দেওয়া আছে। এখানে মূল জিনিসটা হচ্ছে আপনার ইন্টেনশনটা, মানে কনটেক্সটটা ইম্পর্টেন্ট। আপনার যদি ইন্টেনশনটা থাকে যে কাজটার উদ্দেশ্যের পেছনে, মানে হত্যা বা কাউকে গ্রিভিয়াসলি ইনজুর্ড করার পেছনে আপনি যদি উদ্দেশ্য নির্মূল করা, এটা যদি আপনার উদ্দেশ্য হয়, সেটা মানে স্টেটেড উদ্দেশ্য হতে পারে, অথবা এমনকি মানে প্রকাশ করার উদ্দেশ্য হতে পারে, অথবা ওভাবে প্রকাশ না করার উদ্দেশ্য হয়, যেটা আপনি পরে জানতে পারছেন, তাহলে কিন্তু এটা জেনোসাইড হবে। এখানে সংখ্যাটাই ম্যাটেরিয়াল। এবং এভাবে আপনি যদি একজনকেও মারেন এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে, দ্যাট ইজ জেনোসাইড। এবং আমাদের এই সংজ্ঞাটা কিন্তু আপনার যেটা জেনোসাইড কনভেনশন, যেটা 1948 সালের জাতিসংঘের, ওটার থেকে হুবহু আপনার একই সংজ্ঞা, ওটাকে আমরা ইনকর্পোরেট করেছি। শুধু একটা শব্দ যোগ করেছি, আমরা পলিটিক্যাল গ্রুপটা অ্যাড করেছি, ওটা এখানে ইম্পর্টেন্ট নেই আলোচনার জন্য। তো আমাদের সংজ্ঞাটা হচ্ছে এই জায়গায় আছে। যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনার জেনোসাইড হতে হলে, এমনকি কাউকে অনেক সময় হত্যা ছাড়াও জেনোসাইড হতে পারে। আচ্ছা, যেমন আপনি এই রোয়ান্ডা ট্রাইব্যুনালে একটা খুব বিখ্যাত মামলা আছে, আকাইসু কেস। আকাইসু কেসে মানে ওই মামলার পর থেকে এখন যেটা মানে এক ধাপ এগিয়ে গেছে আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, যে বলা হচ্ছে ইভেন রেপ ক্যান বি কনসিডার্ড অ্যাজ জেনোসাইড। আচ্ছা, এই ক্রাইটেরিয়ার মধ্যে যখন পড়বে, সেই রেপটাকে তারা জেনোসাইড বলছে। খেয়াল করুন আপনি, জেনোসাইডের আমাদের একটা ধারণা আছে যে গণহত্যা, আমি যে কারণে আমি প্রথমে আপত্তিটা জানালাম যে গণহত্যা, যে আমরা যেভাবে শব্দটা ব্যবহার করি, হ্যাঁ, তো জেনোসাইডের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং, কারণ এটা আমার একেবারেই জানা ছিল না যে ইভেন ধর্ষণও আপনার জেনোসাইডের মধ্যে পড়ছে। শুধু তাই না, আপনি জেনোসাইডের মধ্যে পড়ছে, আপনি কোন একটা পার্টিকুলার জনগোষ্ঠীর জন্য এমন পরিবেশ তৈরি করলেন যে তারা নির্মূল হয়ে যাবে, সেটা হতে পারে মাস স্টেরিলাইজেশন, দ্যাট ক্যান বি জেনোসাইড। অথবা আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যে তাদের বংশবৃদ্ধি আর হচ্ছে না। ইভেন আপনি দেখেন, আপনি 71-এ ধরেন আপনি একটা জনগোষ্ঠীর নারীদেরকে যদি আপনি ধর্ষণ করা হচ্ছে, সেই ধর্ষণের পেছনে কিন্তু একটা গোল থাকছে যে আপনার এই এথনিক অরিজিনের মানুষরা আর জন্মাবে না ওই সময়টার জন্য। তার মানে আপনি কিন্তু ওভাবেও আপনি নির্মূল করছেন, বা ওই নির্দিষ্ট জনগোষ্ঠীর মানুষদের বংশবিস্তারকে রোধ করছেন, জেনোসাইড। কাজে হত্যাটাও সবসময় হতে হবে, নট নেসেসারিলি। হ্যাঁ,
এই তো হ্যাঁ, তো, আপনার উত্তরটা মনে হয় না এসে স্পষ্ট গেছে। হলো। থ্যাংক ইউ সো মাচ সরি রায়হান, স্পষ্ট হলো। আরেকটা যে প্রশ্নগুলো প্রায় আমি আসলে সেই প্রশ্নগুলো আপনাদের কাছে নিয়ে আসছি, যে প্রশ্নগুলো এখন মানে বারবার আমি শুনতে পাচ্ছি, বারবার আমরা উত্থাপিত হতে শুনছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিদেশে, বিভিন্ন ক্ষেত্রে। আচ্ছা, এটাকে এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয় কেন? মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে কেন আমরা 1971-এর অপরাধগুলো বিচার করছি না? আমরা বলছি যে এটা দেশীয় ট্রাইব্যুনালে বিচার হচ্ছে। তাহলে যদি এটা আন্তর্জাতিক অপরাধ হয়ে থাকে, সেইটা তাহলে কেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচার হচ্ছে না? এটি একটি খুবই বেসিক সাধারণ মানুষের প্রশ্ন। আপনারা যদি জবাব দেন প্লিজ। এটা আমার সৈকত বলো। ওকে, থ্যাংক ইউ। আসলে প্রথমত যেটা বলতে হয় যে আমাদের পার্লামেন্ট 1973 সালে যে আইনটা করেছিল, 1973 সালের আমাদের এই আইনটা, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973, এই আইনটা আমাদের পার্লামেন্ট কর্তৃক পাশকৃত এবং পার্লামেন্টের ওভারওয়েলমিং মেজরিটিতে এটা পাশ হয়। এই আইনের ফলে আমাদের বর্তমানে ট্রাইব্যুনালটা আমরা দেখছি, আজকের যে সেট আপ, ফলে ডোমেস্টিক অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের উৎপত্তি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয় কেন, এই কোশ্চেনটা মানে আমি যদি ওইভাবে বলি যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আসলে হতে হবে এমন কোনো বিষয় আসলে নাই। কারণ আন্তর্জাতিক অপরাধগুলো একটা ডোমেস্টিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, সেইটা নির্ভর করছে সেটা আমাদের ক্যাপাসিটি আছে কিনা। বাংলাদেশের সেই ক্যাপাসিটি আছে, সেই কারণে আইনটা পাশ হয়েছে। আমাদের একটা যেটা আমরা বলি যে টাইম টেস্টেড লিগ্যাল সিস্টেম, সেটা গত অন্তত 40-45 বছর ধরে সেটা রান করছে। তো ফলে আন্তর্জাতিক আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে এটা ইউএন রেজলিউশনের মাধ্যমে আমাদের এই ট্রাইব্যুনালটা সৃষ্টি হয়নি, কিংবা কোনো দুইটা দেশ অথবা কয়েকটা পরাশক্তির একটা নেগোসিয়েটেড সেটেলমেন্টের মাধ্যমে, যেটা রুয়ান্ডা কিংবা ইউগোস্লাভিয়াতে আমরা দেখি তাদের স্ট্যাটিউটও লেখা হয়েছে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে। তো ফলে যেহেতু তাদের খুব সম্ভবত সেই ক্যাপাবিলিটি ছিল না, অথবা তারা ইনভাইট করেছে কাউকে যে তোমরা আসো আমাদেরকে হেল্প করো, তো আমরা সেটা ক্যাপাসিটি আছে এবং আমাদের সেই ক্যাপাবিলিটি আছে বলেই এটা ডোমেস্টিক ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল এই ক্রাইমসগুলো বিচার করার মতো আমাদের সেই স্কোপ আছে। সেই কারণে এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নয় এবং এটা একটা ডোমেস্টিক ট্রাইব্যুনাল। মানে আমরা তাহলে বলতে চাইছি যে আসলে এটা হচ্ছে মানে অপরাধটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ, ইন্টারন্যাশনাল ক্রাইমস, হ্যাঁ, শুধু অপরাধটা আন্তর্জাতিক অপরাধ, কিন্তু মানে বিচার প্রক্রিয়াটা হচ্ছে দেশীয়। সেটাই তো, মানে এটা নিয়ে আমি শিওর আপনারা দুজনেই জানেন, এটা নিয়ে কনফিউশন, বিভ্রান্তি আসলে একটু যোগ করে যে বিচার প্রক্রিয়া দেশ, এখানে যারা অপরাধটা করেছে তারা আমাদের দেশেরই মানুষ, যারা অপরাধের শিকার তারাও আমাদের দেশের মানুষ, যারা বিচার করছে তারাও আমাদের দেশের মানুষ। ফলে অন্যান্য সাইড বাই সাইড আমরা যখন দেখি যে অন্যান্য বিচারগুলো সম্ভব হচ্ছে, ফলে এই বিচারটাও আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে, কারণ আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা আমরা করতে পেরেছি। তাহলে এই যে বিচারের যে আন্তর্জাতিক মান নিয়ে যে এত কথা বলা হচ্ছে, তাহলে এই আমাদের বিচারটা তাহলে কোন মানের হচ্ছে আসলে? আমি বিচারের আন্তর্জাতিক মান বিষয়টা আসলে কি? তাহলে আমি আগে সৈকতের কথার সাথে আরেকটু যোগ করি। যেটা যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই পুরো প্রক্রিয়ার মধ্যে যে যেটা বললো, মানে আপনার অপরাধীরা, অভিযুক্ত অপরাধীরা বাংলাদেশি, অপরাধটা হয়েছে বাংলাদেশের মাটিতে। এখানে আসলে ইন্টারন্যাশনাল এলিমেন্ট সেটা হচ্ছে যে এই অপরাধগুলোকে আমরা বলি আন্তর্জাতিক অপরাধ। এটা একটা আমব্রেলা টার্ম, যেটার অর্থ হচ্ছে যে আপনার মানে আপনার জেনোসাইড, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, ওয়ার ক্রাইমস, এগুলোকে একসাথে একত্রে আপনার আন্তর্জাতিক অপরাধ বলা হয় আমাদের। এবং এই অপরাধগুলোর কিন্তু সংজ্ঞা বা আপনার উৎপত্তি, এটা মূলত আন্তর্জাতিক আইন থেকেই সেগুলোর উৎপত্তি। তাহলে আমাদের দেশে যে আইনটাতে আমরা যে বিচার করছি, এটাকে আন্তর্জাতিক আইনে বিচার করছি না। কেন করছি না? কারণ হচ্ছে আমরা সেই আন্তর্জাতিক কনসেপ্টগুলোকে কিন্তু আমরা ইন্টারনালাইজ করে ফেলেছি। ইন্টারনালাইজ করেছি থ্রু আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে। আর এই কারণে, আর সৈকত যেটা বললো যে আমাদের এটা কেন আন্তর্জাতিক, তার মানে আমরা কি বলতে পারি সাধারণ, মানে আমাদের মতো মানুষদের বোঝার জন্য, যে আসলে দেশীয় মোড়কে আন্তর্জাতিক প্রক্রিয়া বিচারটা হচ্ছে
ওভাবে বললে কিছু ভুল থেকে যাবে আমার মনে হয়, মানে ঠিক পুরোপুরি মানে টেকনিক্যালি কারেক্ট হবে না। হ্যাঁ। আমরা যেটা বলবো যে আমরা ইন্টারনালাইজ করেছি এবং এটা এখন আমাদের ডোমেস্টিক লয়েরই একটা অংশ, আমাদের লিগ্যাল সিস্টেমের একটা অংশ। এই আইনের সংজ্ঞাগুলো থেকে শুরু করে সবকিছু প্রক্রিয়াটাও আমাদেরই তৈরি করা এবং সেভাবে বিচার হচ্ছে। এবং এই যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই ইন্টারন্যাশনাল ক্রাইমস মানে যে ট্রাইব্যুনালটা, এটা একটা ডোমেস্টিক কোর্ট এবং এটা কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল না। কেন আচ্ছা। ট্রাইব্যুনাল না? কারণ হচ্ছে যে আপনার এই ট্রাইব্যুনাল কোনো ইন্টারন্যাশনাল নেগোশিয়েটেড কোনো কম্প্রোমাইজের মাধ্যমে হয়নি। এবার যেটা একটা কমন একটা প্রশ্ন হয় যে আমরা কেন এই বিচারটা আন্তর্জাতিক কোনো ফোরামে কেন করছি না, এটা কথা কিন্তু প্রায় বলা প্রায় হয়। শোনা যায়। হ্যাঁ, এখানে যেটা যেমন আমার মনে আছে যে কয়েক মাস আগে মনে হয় আপনার ডিফেন্স টিমের যে হেড ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, উনি মনে হয় বলেছিলেন যে এমন ওনারা রাজি আছেন এই বিচারে যদি 15 দেশের 15 জন বিচারপতিকে নিয়ে যদি একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করা হয়। ওরে বাবা, সেটা তো ওটা খুবই টল অর্ডার। হ্যাঁ। এবার একটু বলি আপনার আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল জিনিসটা আসলে কি। জিনিসটা হচ্ছে যেমন ধরেন আপনার রোম স্ট্যাটিউট, যেটা রোম স্ট্যাটিউটের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তৈরি করা হয়, ঠিক আছে? এখন রোম স্ট্যাটিউটের আওতায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আমরা বিচার সেখানে করতে পারতাম কিন্তু পারছি না। কেন পারছি না? কারণ ওই স্ট্যাটিউটই বলা আছে যে আপনার 2002 এর আগ পর্যন্ত কোনো অপরাধ আপনার আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা যাবে না। সো ওটা মানে ওটা দ্যাট ইজ আউট অফ দ্য ওয়ে। এবার আরেকটা অপশন কি হতে পারে? আরেকটা অপশন হতে পারে জাতিসংঘের আপনার নিরাপত্তা সিকিউরিটি কাউন্সিল, ওরা টাইম টু টাইম আপনার কিছু ট্রাইব্যুনাল ফর্ম করে। এ পর্যন্ত 2-3 বার করেছে, যেমন আপনার রুয়ান্ডা, তারপর ইউগোস্লাভিয়া ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালগুলো, এগুলোকে অ্যাডহক ট্রাইব্যুনাল বলে, এগুলো জাতিসংঘ তৈরি করেছে, এগুলো ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ঠিক আছে? তো আমাদের আরেকটা অপশন হতে পারতো যে জাতিসংঘ এরকম একটা ট্রাইব্যুনাল তৈরি করে দিল, বাংলাদেশের 1971 সালের বিচার ওখানে হবে। এখন এখানে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে আমরা কিন্তু ইতিহাসটা ভুলে না যাই। 1971-এ এই সিকিউরিটি কাউন্সিলের ভূমিকাটা কি ছিল, সে পার্মানেন্ট মেম্বারদের, ঠিক আছে? যেমন আপনার কদিন আগে আপনার ওয়াইকিলিক্সে আপনার গত বছরই অনেকগুলো অগাস্ট সেপ্টেম্বরে কোন এক সময় ওয়াইকিলিক্স অনেকগুলো খুব ইন্টারেস্টিং কেবল রিলিজ করলো। এবং সেই কেবলগুলোতে আমরা যেটা দেখতে পাচ্ছি 2009 সালে যখন বাংলাদেশের মাটিতে বিচারের কথাবার্তা চলছে, তখন কিছু ইন্টারেস্টিং কেবল চালাচালি হয়। যেই মুহূর্তে বাংলাদেশ এই বিচারের কাজে হাত দিল 2009 সালে, এবং যেই মুহূর্তে আপনার বাংলাদেশ গভর্নমেন্ট আপনার কি করলো, জাতিসংঘের ইউএনডিপির কাছ থেকে সাহায্য চাইলো। এবং ইউএনডিপির তখনকার যে রেনাটা ছিলেন, উনি, ওনার পুরো নামটা মনে করতে পারছি না, উনি প্রবাবলি, তো উনি তখন বাংলাদেশ গভর্নমেন্টকে আশ্বাস দেন যে সাহায্য করবেন। উনি কেন এই কথা বললেন এবং কিছু বিশেষজ্ঞদের বাংলাদেশে আনার ব্যবস্থা করবেন, এই ধরনের কিছু কথাবার্তা চলছিল। উনি এটা বলার সাথে সাথেই যেটা হলো, আমরা কেবল থেকে দেখতে পাচ্ছি পাকিস্তানের যিনি অ্যাম্বাসেডর, উনি সাথে সাথে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন যে কার কাছে? উনি করলেন হচ্ছে মার্কিন অ্যাম্বাসেডর, ওনার নাম হচ্ছে জেমস মরিয়াটির কাছে যেয়ে বললেন। এবার জেমস মরিয়াটি করলেন কি, ওনার সাথে সহানুভূতিশীল কথা, মানে সহানুভূতি প্রকাশ করলেন, পাকিস্তানের অ্যাম্বাসেডরকে একমত হলেন। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট বিট। এবং জেমস মরিয়াটি যে আপনি কথা বললেন আপনার ফ্রান্সের অ্যাম্বাসেডারের সাথে, বললেন যে পাকিস্তান তো এটা বলছে যে পাকিস্তানের মূল অবজেকশন হচ্ছে 71 সালের জেনোসাইডের ক্রাইমগুলা ওরা যদি বিচার শুরু করে তাহলে তো নতুন করে রিওপেন হবে। এবং ওরা তীব্র প্রতিনিন্দা জানালো যে রেনাটা কেন বাংলাদেশ গভর্নমেন্টকে আশ্বাস দিল, কি মানে কিসের ভিত্তিতে দিল, কার পারমিশনে দিল। ইন্টারেস্টিং হচ্ছে মার্কিন অ্যাম্বাসেডর এবং ফ্রান্সের অ্যাম্বাসেডর দুজনেই কিন্তু পাকিস্তানের সাথে একমত হলেন, বললেন যে পাকিস্তান যা বলছে আমরা সিম্প্যাথেটিক এবং আমরা তার সাথে এগ্রি করি। এটা খুব ইন্টারেস্টিং কিন্তু এখন আপনি খেয়াল করেন, এরাই কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য। এরপরে কি হলো, জাতিসংঘের একটা ইন্টারনাল মেমো লিকড হয়ে গেল গত বছর, সেটা নিউ এজ এটার উপর রিপোর্টও করলো। সেই ইন্টারনাল মেমোতে আমরা দেখছি জাতিসংঘ ক্লিয়ারলি বলে দিল যে বাংলাদেশের এই বিচারকে আমরা কোনোভাবেই, আমাদের নীতি অনুযায়ী আমরা কোনোভাবেই সহায়তা করব না, একদম ক্লিয়ার কাট বলে দিল। এখন এটার পিছনে তার মানে ইট ইজ এ রেজাল্ট অফ এ সাকসেসফুল লবিং। অবশ্যই ইন্টারনালি যে লবিংটা হলো, তারা বললো যে আমরা এটাতে ইনভলভ হব না, জাতিসংঘ, এবং নিন্দা করলেন সেই ইউএনডিপির যে হেড কান্ট্রি ডিরেক্টর, উনি যে বাংলাদেশ গভর্নমেন্টকে এটা বলেছেন, এটা নিন্দা করলো, বলছে তার এটা বলা উচিত হয়নি। হ্যাঁ, এবং বলে এটা বললো যে আমরা কোনোভাবেই সাহায্য করবো না, বিশেষজ্ঞ দিয়ে সাহায্য করবো না, আমরা শুধু বাংলাদেশ থেকে যদি কেউ বিদেশে সেমিনার অ্যাটেন্ড করতে যায়, আমরা সেগুলোতে আমরা হেল্প করবো মানুষকে, যে বিভিন্ন জায়গায় দেশে সেমিনার করে আসুক। আপনি খেয়াল করেন, এই হচ্ছে জাতিসংঘের ভেতরের পজিশন, যেখানে আমরা অ্যাটলিস্ট দুটো সুপার পাওয়ারের কথা জানি, আপনার যারা নিরাপত্তা পরিষদের স্থায়ী মেম্বার, তাদের কিন্তু এটা পজিশন। তাহলে কি আমরা জাতিসংঘের কাছে রোয়ান্ডার মতো একটা ট্রাইব্যুনাল কি কখনো পেতাম? সবচেয়ে বড় কথা, জাতিসংঘ এই অ্যাডহক ট্রাইব্যুনাল যখন করে রোয়ান্ডা স্টাইলে অথবা আপনার অথবা ইউগোস্লাভিয়া স্টাইলে, খুব পুরনো
এত পুরনো অপরাধকে তারা বিচার করে না। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের জাতিসংঘ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যাওয়ার দরকার নেই, কারণ আমাদের নিজেদেরই আইন আছে। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল তখনই ইন্টারভেনশনটা দরকার হয় যখন নিজের দেশে আপনার কোনো বিচারের প্রক্রিয়া না থাকে বা ইচ্ছাটা না থাকে, সদিচ্ছা না থাকে। আমরা তো নিজেরাই করেছি, শুধু আমরা টোটালি ডিফারেন্ট। সবচেয়ে বড় কথা, জাতিসংঘ বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি আসতো তাহলে কি আমরা বেটার বিচার পেতাম? নট নেসেসারিলি। আপনি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি খেয়াল করুন, গত 10 বছর ধরে ফাংশন করলো, সেটা $1 বিলিয়ন খরচ করলো, মাত্র লুবাঙ্গার একটা কেস শুধু সলভ করতে পারলো। ওদের পারফরমেন্স কি আসলে খুব বেটার? সেটাই। অসংখ্য ধন্যবাদ রায়হান। একেবারে ব্রেকের সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এই জনপদে আমাদের আলোচনার বিষয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এবং আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি। তিন পর্বের অনুষ্ঠানের আয়োজন করেছি। গত অনুষ্ঠান আপনারা দেখেছেন, আজকে এই আইসিটির উপরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন এবং থাকবেন বিরতির পরেও। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন এই জনপদে আমরা কথা বলছি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে। আমি কিন্তু একেবারে এখন ঠিক আলোচনায় ফিরে যাওয়ার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলোর জবাব দিচ্ছেন আমাদের স্টুডিওতে উপস্থিত দুজন আইনজীবী, সেই প্রশ্নগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। আপনারা আমাদেরকে ইমেল করেছিলেন, সেই কারণে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি এই মুহূর্তে ফোন করতে চান, আপনাদের অভিমত, মন্তব্য, জিজ্ঞাসা আমাদের সাথে ব্যক্ত করতে চান, নির্দ্বিধায় ফোন করুন। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু একেবারে এখন র্যাপিড কোয়েশ্চেন চালিয়ে যাব, কারণ একেবারে সময় নেই। সৈকত, আপনি যদি বলেন, এই বিচারে প্রচলিত ফৌজদারি কার্যবিধি এবং সাক্ষ্য আইনের প্রয়োগ না থাকা, এই প্রসঙ্গে অনেক সমালোচনা উঠছে, ক্রিটিসিজম হচ্ছে, এই না থাকাটা কতটা যুক্তিযুক্ত? এই না থাকাটাই আসলে স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে, যে অপরাধগুলো আমরা বিচার করছি, সেকশন 3(2) অফ দ্য অ্যাক্ট, এই অপরাধগুলো হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ধরনের অপরাধ, যেগুলো আসলে আননোন টু আওয়ার ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স। আমি বলবো যেটা আমাদের পেনাল কোড, আমাদের দেশীয় পেনাল কোডে যে মার্ডার বা যে রেপ অথবা যে অগ্নিসংযোগের কথা আছে, চরিত্রগত এবং মৌলিক একটা বড় পার্থক্য এই অপরাধগুলোর সাথে আছে। আমাদের এই পেনাল কোডে আপনি কোথাও পাবেন না গণহত্যার বিষয়টা, কোথাও আপনি পাবেন না ওয়ার ক্রাইমস এর কথা, কোথাও ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির কথা। ফলে এই অপরাধগুলো 40 বছর আগে সংঘটিত হয়, এটাও মনে রাখতে হবে। আবার অপরাধগুলো যখন হচ্ছিল, তখন যারা ভিকটিম, তারা কোনো নিয়ারেস্ট পুলিশ স্টেশনে গিয়ে তারা কিন্তু কোনো অপরাধের আমার মানে এগেইনস্টে একটা এরকম ক্রাইম হয়েছে সেটা বলার তার কোনো সুযোগ ছিল না, কারণ পুরো রাষ্ট্র ব্যবস্থা ছিল তার প্রতি হোস্টাইল। ফলে ওই সময়টাতে যেই নেচারের অপরাধগুলো হয়েছে, সেটার জন্য কোনো প্রতিকার চাইতে পারেনি রাষ্ট্রের কাছে, এবং তারপরে পরে আরো পারেনি, পরে পরে বছর গেল, এইভাবে বছর গড়াতে গড়াতে 40 বছর গেল। তো ফলে প্রচলিত আইনে আপনি দেখবেন যে আপনি যেটা আমরা হিয়ারসে এভিডেন্স বলি, সেইটা অ্যাডমিসিবল না, কোর্ট এটা অ্যাডমিট করে না। এইখানে আপনি দেখবেন যে ট্রাইব্যুনালের নিজস্বই একটা তার প্রভিশন আছে, তার নিজস্ব এভিডেন্স কিভাবে ওনারা এভিডেন্সকে অ্যাডমিট করবেন। আপনি সেকশন 19-এ দেখেন আমাদের অ্যাক্টে, সেখানে বলা আছে যে টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স দ্বারা সে বাধ্য না। কারণ হচ্ছে এটা এত আগের অপরাধ, এবং এই সময়কার অপরাধগুলোকে আপনি যখন অ্যাডমিট করবেন, তার বিভিন্ন রকমের তার চরিত্রগত এবং বিভিন্ন বৈশিষ্ট্য পাল্টে যাবে। সেটা ডিটেলস আমি যাচ্ছি না। তো মূল কথা হচ্ছে বেসিক্যালি যে অপরাধগুলোর যে নেচার, সেই নেচারের কারণেই বর্তমান যে আমাদের ফৌজদারি কার্যবিধি আছে বা সাক্ষ্য আইন আছে, সেটা আসলে অ্যাপ্লাই করতে গেলে এটা কমপ্লিটলি আনওয়ার্কেবল হয়ে যায়। এই আইনে দেখছি যে এর পত্রপত্রিকা ওই সময় পত্রপত্রিকাকে এভিডেন্স হিসেবে দেওয়া হচ্ছে, বা সিডি ভিসিডি ইত্যাদিকে এই বিচার কার্যে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যেতে পারেও বলা হচ্ছে। তো এটা নিয়েও অসন্তোষের সৃষ্টি হচ্ছে। এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারি না কেন অসন্তোষ। কারণ আমরা যদি পত্রপত্রিকা সাক্ষ্য যদি আমরা ব্যবহার না করি বা সিডি ভিসিডি ব্যবহার না করি, তাহলে আর কি করা যেতে পারে? মানে ভিকটিমদেরকে কি কবর থেকে তুলে এনে এখন তাদের সাক্ষ্য নিতে হবে? মানে আমি এটা ঠিক বুঝতে পারি না। এখানে যেটা হচ্ছে যে আমাদের আইনে যেটা সৈকত যেটা ব্যাখ্যা করলো, ধারা 19-এ যেটা আমি বলার সময় আমি দেখছিলাম, সেটা হচ্ছে যে বলা হচ্ছে টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স দ্বারা বাউন্ড না। হ্যাঁ, এখন তার মানে আপনার চাইলে আপনার পত্রপত্রিকার রিপোর্ট বা সিডি ভিসিডি এগুলোকে আপনার কোর্ট অ্যাডমিট করতে পারে। এখানে কি ওয়ার্ড হচ্ছে অ্যাডমিট করা।
মানে এভিডেন্স হিসাবে আপনার কোর্ট সেটা গ্রহণ করতে পারে বা বিবেচনা করতে পারে, তার মানে কিন্তু এই না যে এটার ভিত্তিতেই কারো সাক্ষী মানে কারো কনভিকশন হচ্ছে। বিচার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে খুব কমন সেন্সের ব্যাপার। সেটাই। আর আরেকটা জিনিস যেটা, সেটা আমি জাস্ট একটু অ্যাড করি, সব পত্রপত্রিকার রিপোর্ট বা সব সিডি ভিসিডি আপনার সেগুলো যে অ্যাডমিটেড হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই, কারণ আপনার আইনে দেখে স্পষ্ট বলে দেওয়া আছে একটা ফিল্টারিং মেকানিজম আছে। ফিল্টারিংটা হচ্ছে এই জিনিসগুলো হতে হবে অফ প্রোবেটিভ ভ্যালু, যে টার্মটা ইউজ করেছে। প্রোবেটিভ ভ্যালু মানে যেটার সাথে অপরাধের সরাসরি একটা সংযোগ আছে। আচ্ছা। শুধু যে কোনো কিছু আনলো, মানে আপনার বস্তায় বস্তায় পত্রপত্রিকার কাটিং আনলো আর সেটা এভিডেন্স হয়ে যাবে আর তার বিরুদ্ধে কারো শাস্তি হয়ে যাবে, নট নেসেসারিলি। এগুলো একেবারেই মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হয়। আচ্ছা, ধন্যবাদ। আর আরেকটি কথা যে আরেকটি মানে বিষয় আসছে যে মিথ্যা সাক্ষী দিলে সাজা হবে না, এখানে কথাটা কি সত্যি? এটা আসলে সত্যি কথা বলতে এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন আপনি করেছেন। মিথ্যা সাক্ষী দিলে সাজা হবে না, এটা আমাদের কমন সেন্স কি বলে? প্রথমত আমি সেই কোশ্চেনটা করব। আমাদের কমন সেন্স বলে মিথ্যা শাস্তি দিচ্ছেন কোর্ট, সেটা বুঝতে পাচ্ছেন, মিথ্যা সাক্ষী দিচ্ছে কোর্ট, সেটা বুঝতে পাচ্ছেন, কিন্তু তার কোনো বিচার হচ্ছে না বা সাজা দেয়া যাবে না। এইভাবে বোধহয় বিষয়টা, মানে যারা আনছেন এটা একটা অন্য কোনো একটা দুরভিসন্ধি আছে সেটার জন্য আনছেন। বাস্তবে আমরা দেখি, এখানে দেখেন যে সেকশন 11(4) অফ দ্য অ্যাক্ট, এবং এটার সাথে একটা করসপন্ডিং রুলস আছে। সেই রুলটা হচ্ছে 45, রুলস 45 আমাদের এই ট্রাইব্যুনালের, যেটা রুলস অফ প্রসিডিওর আমরা যেটা বলছি। এখানে বলছে আপনি কোনোভাবে যদি ট্রাইব্যুনালকে মিসলিড করেন অথবা তার প্রসেসকে তার অ্যাবিউজ করতে চেষ্টা করেন, অথবা তার যে জাস্টিস সিস্টেম এইটাকে কোনোভাবে আপনি বিভ্রান্ত করেন, সোজা বাংলায় বললে, সেখানে কিন্তু ট্রাইব্যুনাল আপনাকে সাজা দেবে। তো ফলে সাজা দিবে একটু বলো। সাজাটা বলো তুমি। আমার 1 বছরের জেল অথবা জরিমানা অথবা বোধ দিতে পারবে। আচ্ছা, তাহলে মানে আবার এটাও বলা হচ্ছে যে কোনো গাইডলাইন ছাড়াই শাস্তি যে কোনো মেয়াদের জন্য দেয়া যাবে। এটা কতটা সত্য? এটা কথাটা ঠিক না। আসলে আমাদের শাস্তির যে ধারা, সেটা হচ্ছে ধারা 20। ধারা 20-এ আপনার স্পষ্টই বলা আছে যে মানে ঢালাওভাবে আসলে কাউকে শাস্তি দেওয়া যাবে না। বলা হচ্ছে পানিশমেন্টটা হবে প্রপোর্শনেট টু দ্য গ্র্যাভিটি অফ দ্য ক্রাইম। একজনের অপরাধ যেরকম সে অনুযায়ী শাস্তি হবে। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি ডেথ পেনাল্টি, তার মানে এই না যে প্রত্যেককেই ডেথ পেনাল্টি বা প্রতি ক্ষেত্রে ডেথ পেনাল্টি, এবং বলা হচ্ছে ডেথ পেনাল্টি ছাড়াও অন্য যে কোনো শাস্তি দেওয়া যেতে পারে। তো এটা মানে অপরাধের চরিত্র এবং সব মিলিয়েই তো হবে। একটি ফোন কল আছে, আমি একটু কাইন্ডলি নিয়ে নিই, আমার একটা বিশাল প্রশ্ন আছে, চট করে নিয়ে নিই। হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো, শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা, জি বলুন। এবং শুভ সন্ধ্যা আমার দুই বড় ভাই যারা গত 2টা পর্ব আজকে সহ করলেন, ওনাদেরকে অনেক ধন্যবাদ। জি, যে এটা আসলে অনেক বড় একটা কাজ, এই কাজটা করার জন্য ওনারাই আসলে ফিট। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম একটু আগে, যে আপনারা বলছিলেন যে মিথ্যা সাক্ষ্যের ব্যাপারটা, জি, তো ওই বিষয়টা নিয়ে একটা ওয়ার্কশপে আমি গিয়েছিলাম। জি, যে আসলে যে কথাটা বলা হয়েছে যে 40 বছর আগে যে ঘটনা সংঘটিত হয়েছে, এখন আপনি যদি সেই ঘটনাটা 40 বছর পরে কোথাও বলতে যান, আপনার মেমোরি অনেক সময় আপনার সাথে প্রতারণা করতে পারে। তাইলে আপনি তো ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত ভাবেও কিন্তু ভুল হতে পারে। শুধুমাত্র ওই বিষয়টা কনসিডারেশনে নিয়েই বলা হচ্ছে আর কি। এটা মানে অপপ্রচার। আসলে বিষয়টা হচ্ছে এরকম টেকনিক্যাল, যে কোনো মানুষ যদি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন এবং সেই সাক্ষ্যের কোনো অংশ যদি লং টাইম গ্যাপের কারণে কোনো কারণে যদি কোনোভাবে, অথবা তার যে তথ্য এবং ইনফরমেশন পত্রিকা এবং রেডিও টেলিভিশনের মাধ্যমে পাওয়ার কারণে যদি কোনো কিছু ভুল হয়, সেটার জন্য তাকে লায়াবল করা হবে না। এই হলো একটা কথা। আর দ্বিতীয়ত, সৈকতদাকে ধন্যবাদ, উনি ব্যাখ্যা দিচ্ছিলেন কেন আমরা আন্তর্জাতিক আদালতে যাইনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমাদের অনেক ধন্যবাদ, এবং প্লিজ সাথে থাকুন। আমার পরবর্তী যে কোয়েশ্চেনটি, যে যুদ্ধাপরাধের এই যে বিচারের যে আন্তর্জাতিক গাইডলাইন, তো রোম সংবিধি, হ্যাঁ, এই বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক মানসম্মত হতে হলে তার আলোকে কি ঢেলে সাজাতে হবে? প্রথমত, এটা বিচারের আন্তর্জাতিক গাইডলাইন না। এটা বলা হয় এটা গাইডলাইন, যারা বলে তারা আসলে হয়তো নিজেরা বোঝেন না বা অন্যদেরকে বিভ্রান্ত করার জন্য বলেন। আপনার যেটা বুঝতে হবে, রোম সংবিধি, যেটা রোম স্ট্যাটিউট, বাংলাদেশের অবশ্যই এটা মানে সিগনেটারি রাষ্ট্র র্যাটিফাইও করেছে, এবং সাউথ এশিয়া একমাত্র দেশ। বাংলাদেশের
রোম স্ট্যাটিউটের ক্ষেত্রে যেটা খুব স্পষ্ট সেটা হচ্ছে যে বাংলা রোম স্ট্যাটিউট তখনই ইন্টারভেন করবে, তার রোলটা হচ্ছে কমপ্লিমেন্টারি। আপনার ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ আদালত তখন ইন্টারভেন করবে যখন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র নিজে ব্যর্থ হয় অথবা অপারগ হয় অথবা অনিচ্ছুক হয় বিচার করতে। এটা বাংলাদেশের ক্ষেত্রে তো এটা আপনার এটা দ্যাট ইজ নট দ্য কেস, নাম্বার 1। নাম্বার 2, আপনার বাংলাদেশ যেহেতু রোম স্ট্যাটিউটের পার্ট হয়েছে, তার মানে অনেকে বলার চেষ্টা করে যে এখন তাহলে বাংলাদেশে নিজের আইন ব্যবস্থা রোম স্ট্যাটিউট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এরাও আসলে মানুষকে বিভ্রান্ত করেন, কারণ এখানে বাংলাদেশের অব্লিগেশন, একটা স্টেট পার্টি যখন আপনার একটা ট্রিটির অংশ হয়, তার অব্লিগেশনটা কি হবে সেটা কিন্তু ট্রিটিতেই লেখা থাকে। এখন এই রোম স্ট্যাটিউটের ক্ষেত্রে এখন আমরা যদি দেখি আসলে অব্লিগেশনটা কি অব্লিগেশন লেখা আছে, ওখানে কিন্তু এমন কিছু বলা নেই যে যারা আমাদের এখানে স্বাক্ষর করবে তাদের প্রত্যেককে তার নিজ নিজ দেশের আইন চেঞ্জ করে ফেলতে হবে, এটা কিন্তু বলা নেই। কি বলা আছে? মাত্র দুটো অব্লিগেশন দেওয়া আছে। ওটা হচ্ছে আর্টিকেল 86 রোম স্ট্যাটিউটের, ওখানে বলা আছে যে অব্লিগেশন টু কোঅপারেট, যে যারা স্বাক্ষর করবে তাদেরকে কোঅপারেট করতে হবে। কি কোঅপারেট? কারণ রোম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কিন্তু কোনো পুলিশ ফোর্স নেই। আপনার যদি এখন কোনো একজন কাউকে অপরাধী বা সাক্ষীকে নিয়ে আসতে হয়, আপনার তো রাষ্ট্রগুলোর সাহায্য লাগবে, সেটাই হচ্ছে কোঅপারেশন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা কল আছে, চট করে কি নিয়ে নিব? হ্যালো, শুভ সন্ধ্যা। হ্যালো, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। জি, আমি 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 নার্গিস। আমি বলুন। আমি বলছি উনি হলো এক ভদ্রলোক। আপনাদের প্রোগ্রামটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এখানে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন না, আমি একটু মতামত বলতে চাচ্ছি। জি, সৈকত উনি বলছিলেন যে ওই সময় যারা মারা গেছে, জেনোসাইড করেছে, তাদের মানে তারা বলতে পারে নাই আর কি। এটা সত্য, কারণ আমি আমার নিজের ছোট ভাইকে আমার কাছের থেকে নিয়ে রায়ের বাজারে মেরে ফেলছে, আমরা কাউকে বলতে পারি নাই। আমরা তার জন্য বলতে পারি না যে হ্যাঁ আমার ভাইকে মেরে ফেলছে, আমাদের সহ্য করতে হয়েছে। তারপরে এক কলার আপনাকে বলছিলেন যে 40 বছর আগের মেমোরি এটা অনেক সময় থাকে না, কিন্তু তা না। আমার এখনো মনে পড়ে যেদিন রাত্রে 25 মার্চের থেকে 16 ডিসেম্বর পর্যন্ত আমার প্রতিটা ঘটনা মানে পুঙ্খানুপুঙ্খে আমার মনে আছে। আমাকে যদি কেউ বলে সাক্ষী দিতে, আমি দিতে পারবো। আমাদের বুকে অনেক ব্যথা আছে। এই রাজাকারগুলো, এই যে আলবদর রাজাকার, এরা যে কত অত্যাচার করেছে আমি নিজে দেখেছি, আমরা নিজে ভিকটিম। তো সেটাই আমি বলতে চাচ্ছি। আপনাদের এই প্রোগ্রামটার জন্য অনেক ধন্যবাদ। এত ভালো এই দুইজন ভদ্রলোক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাথে থাকুন আমাদের। জি, আমাদের যা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ প্লিজ অনেক অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই। তো বেসিক্যালি আমাদের এই চুক্তি অনুযায়ী দুটো অব্লিগেশন, একটা হচ্ছে আর্টিকেল 86 অনুযায়ী অব্লিগেশন টু কোঅপারেট, আর একটা হচ্ছে আপনার আর্টিকেল 115, সেটা হচ্ছে চাঁদা দেওয়ার অব্লিগেশন। যে রাষ্ট্রপক্ষ হিসেবে যেহেতু আমরা ওই চুক্তি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের একটা পক্ষ, আমাদেরকে চাঁদা দিতে হবে। এই দুটো অব্লিগেশনের বাইরে কিন্তু আপনার রোম স্ট্যাটিউটে আর কোনো অব্লিগেশনের কথা বলা নেই। আরেকটা জিনিস বলা হচ্ছে যে আপনি রোম স্ট্যাটিউট যদি আপনি কেউ যদি পড়ে দেখেন তাহলে দেখবেন যেখানে অপরাধগুলোর ক্ষেত্রে বলা আছে যে প্রতিটা অপরাধের ক্ষেত্রেই বলা আছে ফর দ্য পারপাস অফ দ্য অ্যাক্ট। ওখানে যা কিছু বলা আছে সেটা শুধুমাত্র লিমিটেড টু দ্য স্ট্যাটিউট, এর বাইরে কিছু না কিন্তু। এবং সেই পারপাসটা কি? পারপাসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের বিচার। সেখানে মানে বাংলাদেশের আইন ব্যবস্থাকে তুলে আনতে হবে, মানে সেটার পর্যায়ে, মানে ওটা একেবারেই একটা বোগাস একটা দাবি। আমি একটু সাপ্লিমেন্ট করি। এখানে রায়হান যেখানে বলছে খোদ ইন্টারন্যাশনাল যে আইসিসির প্রেসিডেন্ট, উনি 2009 সালে ডিসেম্বর মাসে বাংলাদেশ সফর করেছিলেন। আইসিসির প্রেসিডেন্ট নিজে, মিস্টার জাস্টিস সং, উনি নিজেই বলেছেন যে বাংলাদেশের এই যে বিচার ব্যবস্থা, ট্রাইব্যুনাল যেটা এখন আমরা বিচার চলছে, সেই ট্রাইব্যুনাল দেখে এবং এই প্রক্রিয়াটা দেখে সন্তোষ প্রকাশ করে বলেছিলেন যে বাংলাদেশ এগিয়ে গেছে এবং অনেক ক্যাপেবল, তারা নিজেরাই এই বিচারটা যে সম্পন্ন করছে সেটা দেখে উনি অত্যন্ত আশাবাদী হয়েছিলেন এবং সেটা বলেছিলেন যে এই বাংলাদেশের পক্ষেই এইভাবে বিচারটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। ফলে আইসিসির প্রেসিডেন্ট নিজের রিকমেন্ডেশনস, নিজের মতামতই আছে। এটা আজকে থেকে 2 বছর আগে। আচ্ছা আচ্ছা। তো আমি এরপরে যে প্রশ্নটি করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এখানে তো এখানে একটি লিগ্যাল ফার্ম আছে, লন্ডনে একটি লিগ্যাল ফার্ম আছে, 9 ব্র্যাডফোর্ড রো, আপনার বেডফোর্ড রো, হ্যাঁ নিশ্চয়ই জানেন। সেই লিগ্যাল ফার্মটি আসলে বিশ্বের
মানে বসনিয়ার মিলোসেভিচ সহ বিশ্বের অনেক যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন এবং এই লিগ্যাল ফার্মের দুজন আইনজীবী টবি ক্যাডম্যান এবং স্টিভ কে যারা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে উপদেষ্টা এবং লবিস্ট হিসেবে কাজ করছেন। আমি এই কারণে সুপ্রিয় দর্শক লবিস্ট শব্দটি বলছি, কারণ টবি ক্যাডম্যান স্বয়ং ইস্ট লন্ডনের একটি পলিটিক্যাল র্যালিতে নিজেকে লবিস্ট হিসেবে পরিচয় দিয়েছেন। তো এই দুজন উপদেষ্টা আইনজীবী তারা বিভিন্ন পলিটিক্যাল র্যালিতে যাচ্ছেন বা বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে যাচ্ছেন এবং সেমিনারগুলোতে যাচ্ছেন এবং এই আমাদের ট্রাইব্যুনালের অস্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা প্রসঙ্গে তাদের অসন্তোষ আছে, স্বচ্ছতা প্রসঙ্গে তাদের অসন্তোষ আছে, তাদের অনেক প্রশ্ন আছে এবং আমার একটি সেমিনারে আমার নিজের উপস্থিত থাকবার সৌভাগ্য হয়েছিল, যার জন্য আমি স্বয়ং সেখানে স্টিভেন কে ছিলেন, স্বয়ং তাদের অভিযোগগুলো আমি শুনেছি। তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে তাদের দেশে যেতে দেওয়া হয় না এবং এছাড়া আসামিরা যখন পুলিশের কাছে তাদের সম্পর্কে কথা বলে তখন আসামি পক্ষীয় আইনজীবীদের থাকতে দেওয়া হয় না। এই ধরনের নানা অভিযোগ তারা উত্থাপন করেন বিভিন্ন সেমিনারগুলোতে এবং তাতে শুনে মনে হয় যারা ধরেন আমাদের মতো লেম্যান, যারা আমরা বিচার প্রক্রিয়াটি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত নই, তাদের কাছে মনে হয় যে ট্রাইব্যুনালটি বোধহয় স্বচ্ছভাবে চলছে না। এই প্রসঙ্গে যদি আপনি বলেন। আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা হচ্ছে যে এটা কি আসলে কতটা সত্যি, এই টবি ক্যাডম্যান বা স্টিভ কে ওরা যে বলছে তাদেরকে দেশে ঢুকতে দেওয়া হয়নি, এটা কি সত্যি? তারপরে আপনার আসামির যখন জবানবন্দি দেয় তখন আসামি পক্ষীয় আইনজীবীদের রাখা হয় না, এটা কি সত্যি? প্রথম প্রশ্নটা, জি, টবি ক্যাডম্যানের ক্ষেত্রে যেটা হয়েছে, আবার সিডি থেকে বলতে হবে, মোট 5 বার তিনি বাংলাদেশে গেছেন। জি, প্রথমবার উনি বাংলাদেশ ওনার ভিসা নিয়েছিলেন আপনার লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে এবং সেটা ছিল আপনার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে একটা সেমিনার। সেই সেমিনারটাতে অ্যাটেন্ড করার জন্য ওনাকে মানে সেটাই উনি লিখেছেন আর কি ওনার অ্যাপ্লিকেশনে যে আমি এটা অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো ওনাকে ভিসা দেওয়া হয়। পরের 4 বার উনি যেটা করেছেন, ভিসা কিন্তু এখান থেকে নিয়ে যাননি, উনি পরের 4 বার প্রতিবারই বাংলাদেশে যে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নিয়েছেন এবং প্রতিবারই উনি অ্যাপ্লাই করেছেন বিজনেস ভিসা। আচ্ছা, এখন যেটা 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 খুব ইন্টারেস্টিং, উনি কিন্তু আসলে একজন রিটেইনড লয়ার। উনি যে আসলে আপনার ডিফেন্স টিমের একজন লয়ার হিসেবে যাচ্ছেন এটা উনি কিন্তু আসলে ডিসক্লোজ করেননি, আমরা যেটা পত্রপত্রিকা থেকে যেটা জানতে পারছি। তো এবং এই কারণে ওনার একটা দায়িত্ব ছিল ওনার ডিসক্লোজ করা যে উনি যাচ্ছেন একটা ক্লায়েন্টকে অ্যাসিস্ট করতে, সেটা উনি ডিসক্লোজ করেননি। আর আরেকটা হচ্ছে যে আপনার প্রতিবারই উনি ঢাকা থেকে নিয়েছেন, এই আপনার ভিসা নেওয়ার চেষ্টা করেছেন। চতুর্থবার শুধুমাত্র ওনাকে আপনার ব্লক করা হয় বিকজ অফ নন ডিসক্লোজার। কারণ এর মধ্যে উনি যখন ঢাকা ছিলেন তখনও একবার যেটা করলেন, উনি আপনার ট্রাইব্যুনালে একদিন গিয়েছিলেন, উনি গিয়েছিলেন একজন মানে আমি ইমেলটার কথা পেপারে রিপোর্টেড হয়েছে, উনি অ্যাপ্লিকেশন করেছিলেন অ্যাজ অ্যান অবজারভার, ইন্ডিপেন্ডেন্ট অবজারভার উনি ট্রাইব্যুনাল দেখতে চান, কিন্তু তখন উনি কিন্তু আসলে রিটেইনড লয়ার ছিলেন। আচ্ছা, তো এটা একটা অ্যাসপেক্ট এবং সেটা উনি পারেন না, সেটা কি আপনি বলছেন? সেটা ওনার ডিসক্লোজ করা উচিত ছিল উনি, কারণ আমাদের ট্রাইব্যুনাল তো যে কোনো অবজারভার অবশ্যই আসতে পারে, ওটা আলাদা একটা গ্যালারি আছে। আপনি যদি ট্রাইব্যুনাল যে থাকেন তাহলে দেখবেন যে ওখানে একটা গ্যালারি আছে যেখানে অবজারভাররা বসেন। তো এটা একটা জিনিস। তো আপনার বাকি প্রশ্নগুলো কি ছিল আমি ঠিক বুঝতে পারিনি। আরেকটি হচ্ছে যে আসামির পক্ষীয় আইনজীবীরা উপস্থিত থাকেন না যখন আসামিরা মানে যখন জবানবন্দি দেওয়া হয়, এটি বলা হচ্ছে। না, তারা তো উপস্থিত থাকেনি। তারা আসামি যখন আপনি কি ইন্টারোগেশনের কথা বলছেন? ইন্টারোগেশনের ও কথা আচ্ছা, বলছি। ঠিক আছে। ইন্টারোগেশনের সময় যেটা আমাদের আইনে কিন্তু স্পষ্ট বলা আছে এবং এটা আমাদের আইনে রুল করে করা আছে যে আপনার এক হচ্ছে আপনার ইন্টারোগেট করার জন্য আপনার ট্রাইব্যুনাল মানে খুব স্পেয়ারিংলি পারমিট করে, খুব রেয়ার কেসে আপনার শুধু একবারের জন্য পারমিট করে একজন আসামিকে, অভিযুক্ত কাউকে একবারের জন্য শুধু মানে পারমিট করে ইন্টারোগেট করার জন্য, এবং তাও সময় বেঁধে দেয়। যেটা সবচেয়ে ইন্টারেস্টিং সেটা হচ্ছে আপনি ইন্টারোগেশন করার সময় যেটা বাংলাদেশে কখনোই হয়নি, সেটা হচ্ছে আপনার ঠিক পাশের রুমে তার আইনজীবী উপস্থিত থাকে এবং চিকিৎসক উপস্থিত থাকে। এটা আপনি কখনো শুনেছেন বাংলাদেশে আর কোনো অপরাধীর ক্ষেত্রে? তারা পাশের রুমে উপস্থিত থাকে, তার আইনজীবী এবং চিকিৎসক। তো
এটা ঠিক না। হ্যাঁ, ইন্টারোগেশন রুমে এই রুমটার ভেতরে তাদেরকে আইনজীবীদেরকে অ্যালাউ করা হচ্ছে না, দ্যাট ইজ ট্রু, কিন্তু অ্যালাউ করার কোনো দরকারও নেই। কারণ আপনি এখানে ব্রিটিশ সিস্টেমের সাথে আপনি আমাদের দেশের সিস্টেমের একটা ডিফারেন্স হচ্ছে, আপনি ব্রিটেনে যেটা হয় পুলিশ অ্যান্ড ক্রিমিনাল এভিডেন্স অ্যাক্টে, যেটা আপনার আসামির আইনজীবী উপস্থিত থাকে। কেন থাকে? যেন আসামিকে বলতে পারে যে তুমি কিন্তু ওই প্রশ্নটার উত্তর দেবেন, কারণ এগুলো কি অ্যাডমিসিবল থাকে, এগুলো অ্যাডমিসিবল। এই দেশে আপনি পুলিশের সামনে আপনি ইন্টারোগেশনে যা বলছেন সেটা কিন্তু আপনার বিরুদ্ধে কোর্টে ব্যবহার করা যেতে। আমাদের আইনে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে আপনি এগুলোকে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন না। মানে ইন্টারোগেশনের সময় আসামি আপনি যা বলছে যা জানছেন এটা আপনি অ্যালাউ করতে পারবেন না। এখানে মূল যেটা কনসার্ন হওয়া উচিত সেটা হচ্ছে ওদেরকে কি ইন্টারোগেশনের সময় টর্চার করা হচ্ছে কিনা, কোয়ার্স করা হচ্ছে কিনা। এখন এটা কি বিশ্বাসযোগ্য যে পাশের রুমে নিজের আইনজীবী রেখে? এই কারণে মানে বিভ্রান্তিটা সৃষ্টি হচ্ছে এই কারণে যারা এখানে থাকেন, যারা এখানে বসবাস করছেন, তারা যখন এই প্রসঙ্গটা শুনছে তারা তো এখানকার আইন দিয়ে ব্যাপারটা বিচার করছে যে এখানে যখন ইন্টারোগেশনের সময় তখন তো সবসময় আইনজীবী উপস্থিত থাকে, তাহলে ওখানে থাকছে না। কিন্তু এটা যে অ্যাডমিসিবল না, দুটো সিস্টেমের মধ্যে যে ডিফারেন্স, আপনি যদি কনটেক্সটটাকে যদি আপনি কনসিডার না করেন তাহলে তো বিভ্রান্ত হবেই মানুষ। আবার আরেকটা সবচেয়ে বড় কথা, এটা কি বিলিভেবল যে আপনি পাশের রুমে তার আইনজীবী এবং ডাক্তার বসে আছে? মূল কনসার্নটা কি হওয়া উচিত যে তাকে টর্চার করা হচ্ছে কিনা, কোয়ার্স করা হচ্ছে কিনা, তাকে জোর করা হচ্ছে কিনা। তো এটা কি বিশ্বাসযোগ্য যে পাশের রুমে আইনজীবী রেখে? একটা লাইন যোগ করি যে এখানে বলা হচ্ছে যেটা টর্চারের কথা, স্বয়ং আপনার ডিফেন্স লয়ার, আমি একটু বলে নিই, আমার মাত্র আর 3 থেকে 3.5 মিনিট আছে। ডিফেন্স লয়াররা এরকম কোনো কোয়ার্শন কিংবা এই ধরনের টর্চারের কোনো তারা আপনার এভিডেন্সও দেখাতে পারেননি। না পেরে সর্বশেষ তারা যে কথা বলছেন যে আমার মক্কেলের উপরে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। আচ্ছা, এ দ্বারা প্রমাণ হয় যে এখনো পর্যন্ত সেইভাবে তারা কোথাও বলতে পারেননি যে কোর্টের মানে তারা আওতাভুক্ত হওয়ার পরে, কোর্টে যখন তাদের বিচার প্রক্রিয়া শুরু হলো বা অ্যারেস্ট হলো, এরপর কোনো ধরনের টর্চার কিংবা কোয়ার্শন এটা আসলে সম্ভব না। আমি একটু অ্যাড করিনি, সেটা হচ্ছে আপনার যেটা প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে টবি ক্যানম্যানের ক্ষেত্রে সম্ভবত বলছেন আপনি, তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি। যেটা দেওয়া হয়েছে 5বারের মধ্যে 4বার গিয়েছিল, পঞ্চমবার তাকে বিভিন্ন প্রশ্ন করার পরে উনি সঠিক উত্তর দিতে পারেননি, যে কারণে ওনার ভিসা ইস্যু করা হয়নি। ওরকম হাজার হাজার বাংলাদেশি মানুষ প্রতিনিয়ত আপনার হিথ্রো থেকে ভিসা না নিয়ে ফিরে যান যখন তারা সন্তুষ্ট করতে পারেন না। আপনি এদেশেও যদি আপনি একটা পারপাসে ভিসার জন্য আসেন এবং কাজ করেন আরেকটা, আপনাকে ডিপোর্ট করে পাঠিয়ে দেবে, আর অনেক বেশি হার্শলি হ্যান্ডেল করে। বাংলাদেশ তো সেই ক্ষেত্রে কিছুই করেনি। আচ্ছা, যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে টবি ক্যানম্যান কদিন আগে উনি দাবি করেছিলেন ওনাকে নাকি এমবেসি থেকে, বাংলাদেশ হাই কমিশন থেকে অ্যাডভাইস করা হয়েছিল যে আপনার উনি যেন আপনার করেন, ঢাকায় যেয়ে শুধু ভিসা নেন। তো এটা বলার পরে আপনার বাংলাদেশ হাই কমিশন একটি স্টেটমেন্ট ইস্যু করে ক্লিয়ার করেন যে এরকম কোনো ঘটনা কখনোই ঘটেনি। আচ্ছা, তো খুবই আসলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা আসলে ওই এত ভিতরের খবরগুলো জানি না, তাদের জন্য কিন্তু খুবই বিভ্রান্তিকর, খুবই ধোঁয়াটে পুরো বিষয়টা হয়ে যায়। আমি চট করে কি একটা ছোট্ট প্রশ্ন করে নিতে পারি? সেটা হচ্ছে আইনে আসামিকে নীরবতা অবলম্বনের অধিকার বা রাইট টু রিমেইন সাইলেন্ট দেওয়া হয়নি, যাকে অনেকে আসামির মানবাধিকার লঙ্ঘন বলে অভিযোগ করছেন। এই প্রসঙ্গে কি চট করে কিছু বলবেন খুবই সংক্ষেপে? এটা পুরোপুরি একটা বিভ্রান্তিকর প্রশ্ন। এই কারণে বিভ্রান্তিকর প্রশ্ন কারণ বলা হয়েছে যে মানে আইন ধারাটা হচ্ছে যে আপনি আসামিকে চাইলে ট্রাইব্যুনাল বলতে পারে, বাধ্য করতে পারে যে তুমি উত্তর দাও, তুমি এভাবে চুপ থাকবে না। এবং যেটা প্রচার করা হয় যে তার এই নীরবতাটাকে আপনার ট্রাইব্যুনাল বুঝিয়ে আপনার এটাকে তার গিল্ট হিসাবে কনক্লুড করছে, যেখানে আপনার আইনে বলা আছে যে আপনার প্রসিকিউটরদের প্রতিটা অপরাধকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করতে হবে, যেখানে ওভাররাইডিং অব্লিগেশন আছে। সেক্ষেত্রে আসলে নীরবতাকে মানে কে চুপ থাকলো নাকি সে কথা বললো তো আসলে কিছু যায় আসে না। কারণ হচ্ছে যে এখানে প্রসিকিউটরদের উপরই বার্ডেন আছে, তাদেরকে হায়ার বার্ডেন, সেই বার্ডেনটা হচ্ছে তাদেরকে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমাদের আইনে তো তাও এই হায়ার বার্ডেনটা আছে। আপনি কদিন আগে গত অনুষ্ঠানে আমরা আলোচনা করেছিলাম জাতিসংঘের কথা। জাতিসংঘ তো আপনার নীরবতাকে গিল্ট ধরে নিল, এমনকি আর কোনো হায়ার বার্ডেনও নাই, সেখানে ভেরিফাই করার কোনো অব্লিগেশন নেই। তাদের ক্ষেত্রে কিন্তু সবের কোনো বালাই নেই। তো এটা আমার মনে হয় এটা একটু মানে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। চুপ করে থেকেছে বলেই বাংলাদেশ সরকার অপরাধী হয়ে গেছে জাতিসংঘের সেই গ্রুপটার মানে স্ট্যান্ডার্ড হয়ে গেছে জাতিসংঘের স্ট্যান্ডার্ড থেকে আমাদের স্ট্যান্ডার্ড অনেক বেটার, কারণ এখানে হায়ার বার্ডেন আছে, আপনাকে প্রমাণ করতে হচ্ছে বিয়ন্ড রিজনেবল ডাউট। আর এই মূল ধারাটা হচ্ছে যে আপনার মানে মূল পারপাসটা হচ্ছে যে আপনার আসামিকে কথা বলতে এনকারেজ করা, তাকে ট্রাইব্যুনাল যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নগুলো তাকে যেন উত্তর দিতে হয়। কারণ ট্রাইব্যুনালের মূল কাজটা কি? সত্য উদ্ঘাটন করা। এখানে কিন্তু প্রসিকিউট করা বা ইনভেস্টিগেট করার পাশাপাশি এই ট্রাইব্যুনালের আরেকটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে সত্যটা উদ্ঘাটন করা। কেউ যদি কথা না বলে
তাহলে সত্যের উদ্ঘাটন হবে কিসে? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আগামী পর্বে আমাদের এই আইসিটির শেষ পর্ব হবে আমাদের আগামী এই জনপদের আয়োজনে। তো দেখা হবে আশা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এই জনপদে আমরা কথা বলছিলাম ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল নিয়ে। আগামী সপ্তাহে 25 মার্চ, আমরা সবাই জানি বাংলাদেশের জন্য 25 মার্চ কি রাত ছিল। কাল রাত ছিল আমাদের 1971 সালে। সেই 25 মার্চে কিন্তু এই আইসিটির কার্যক্রম শুরু হয় এবং এই আগামী 25 মার্চ রোববার 2 বছর পূর্তি হবে আইসিটির, এবং সেই জন্য আমরা এই আগামী পর্বে আমরা আইসিটির এই 2 বছরের মূল্যায়ন নিয়ে কথা বলবো। আইসিটি কিভাবে কাজ শুরু করেছিল, এখন কোন পর্যায়ে আছে কাজগুলো, তাদের প্রক্রিয়ার মূল্যায়ন, তাদের কার্যবিধির মূল্যায়ন করবার চেষ্টা করবে, এবং আমাদের আগামী পর্বেও ইন্টারন্যাশনাল ক্রাইম স্ট্র্যাটেজি ফোরামের 2জন সদস্য থাকবেন যারা আপনাদের প্রশ্নের জবাব দিবেন। অনুগ্রহ করে অবশ্যই ইমেল করুন। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। কথা বলবো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মূল্যায়ন নিয়ে। দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন, একে অপরকে দেখে রাখুন। শুভ